ওকে, সো হ্যালো এভরিওয়ান। যেহেতু এখনো কেউ জয়েন করো নাই, আমি রিকোয়েস্ট করবো যে তোমরা এই ক্লাসটা আমি রেকর্ড করে রাখতেছি, তোমরা রেকর্ডিংটা দেখে নিও। আর এর পাশাপাশি হচ্ছে আহ, যদি কেউ পরে জয়েন করে থাকো, সে স্টার্টিং এর পার্টটুকু অনলাইনে দেখে নিও। আজ 8টায় শুরু করার কথা ছিল, অলরেডি 8টা 20 বেজে গেছে। ওকে, সো আমরা আজকে স্টার্ট করতেছি রিডিং কম্প্রিহেনশন দিয়ে। সো রিডিং কম্প্রিহেনশন জিনিসটাতে অ্যাকচুয়ালি আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে, এবং সেই প্যাসেজ থেকে তার উপর আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন থাকবে। সো এটা যেহেতু আইবি এর বই থেকে পড়াচ্ছি, এই জায়গায় যেটা করা আছে, একটা প্যাসেজ থেকে জাস্ট 4-5টার মতো করে কোয়েশ্চেন দেওয়া। বাট এনএসসি এর এক্সামে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, এবং সেই প্যাসেজ থেকে টোটাল 20টা কোয়েশ্চেন থাকবে। ওই 20টা কোয়েশ্চেনের মধ্যে মোটামুটি 15টা কোয়েশ্চেন থাকবে প্যাসেজের ভিতর থেকে। সো আমাদের প্যাসেজটা খুব বেশি মনোযোগ দিয়ে পড়া লাগবে। আর বাকি 5টা কোয়েশ্চেন থাকবে ওয়ার্ড মিনিং রিলেটেড। এখন এই জায়গায় যে টাইপের কোয়েশ্চেন আছে, এনএসসিতে কি এরকম টাইপের কোয়েশ্চেন আসবে? না, এনএসসিতে এর থেকে অনেক বেশি ইজি কোয়েশ্চেন আসবে। প্যাসেজ মোরাললেস এরকমই থাকবে, বাট যে কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন গুলো অনেক বেশি অ্যানালাইজিং ডিপেন্ডেন্ট, ঠিক আছে? বাট এনএসসি এর কোয়েশ্চেন গুলো অনেক বেশি স্ট্রেট কাট, অ্যানালাইজিং টাইপের কোয়েশ্চেন অনেক কম। সো আমরা কোন ওয়েতে অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেন গুলো সলভ করবো সেটা যদি দেখতে চাই, আমরা সবার আগে কোয়েশ্চেন পড়ে নেবো। ওকে, সো কোয়েশ্চেন গুলো আমরা পড়ে নেবো, দেন আমরা প্যাসেজ পড়তে যাবো। আগে আমরা প্যাসেজটা পড়বো না। আমাদের কোয়েশ্চেনে কি বলছে অ্যাকচুয়ালি? প্রথম কোয়েশ্চেনে বলছে, which of the following best summarizes the author's main point? আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে আস্ক করছে যে অথরের যে মেইন পয়েন্টটা আছে কোয়েশ্চেনে, সেটা কোন লাইনটা সামারাইজ করে। তো আমরা যদি এই লাইনগুলো একবার পড়ে দেখি, যে এডুকেশন অ্যাজ উই নো ইট ইজ ওভারভ্যালুড ইন মডার্ন মডার্ন সোসাইটি অ্যান্ড উই শুড ফাইন্ড অল্টারনেটিভ সলিউশনস। সো আমাদের প্রথম কোশ্চেনটা বলতেছে যে এডুকেশন ওভারভ্যালুড। সেকেন্ড অপশনে কি বলতেছে, দি সার্ভাইভাল অফ দি হিউম্যান রেস ডিপেন্ডস অন দি এডুকেশন সিস্টেম অ্যান্ড ইট ইজ ওর্থ ফাইটিং ফর টু মেক ইট বেটার। সো সার্ভাইভাল অফ হিউম্যান ডিপেন্ডস অন এডুকেশন সিস্টেম। সিতে যদি আমরা দেখতে যাই, দি গভর্নমেন্ট শুড ডু অ্যাওয়ে উইথ অল পাবলিক স্কুলস অ্যান্ড রিকোয়ার প্যারেন্টস টু হোম স্কুল দেয়ার চিলড্রেন ইনস্টেড। সো আমাদের পাবলিক স্কুল বন্ধ করে দেওয়া উচিত, স্টুডেন্টদেরকে হোম স্কুলে পড়ানো স্টুডেন্টদেরকে হোম স্কুলে পড়ানো উচিত। তারপর কি বলছে, while education is important, some children simply are not capable of succeeding in a traditional classroom. সো এটা থেকে বলতে যে কিছু স্টুডেন্ট ট্রেডিশনাল ক্লাসরুমে সাকসেসফুল হবে না, বা হওয়ার জন্য তারা কেবল না। তারপর কি বলছে, অল চিলড্রেন মাস্ট বি গিভেন ইকুয়াল অপরচুনিটি টু পার্টিসিপেট ইন দি এডুকেশন সিস্টেম। সো আমরা কোনো ডিসক্রিমিনেশন করবো না। আমাদের তার মানে কি বলতে, এডুকেশন ওভারভ্যালুড, আমাদের সার্ভাইভাল অফ হিউম্যান রেস এডুকেশনের উপর ডিপেন্ড করতেছে, পাবলিক স্কুল বন্ধ করে স্টুডেন্টদেরকে বাসায় পড়ানো উচিত, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, বাট মানে সবাই এই এডুকেশনটা নেওয়ার জন্য কেবল না। আর আমাদের সব ধরনের ডিসক্রিমিনেশন বাদ দিয়ে এডুকেশনটাকে ছড়াইতে হবে। পরের অপশনটা কি বলছে, বেসড অন দিস প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ক্যান ইনফার অ্যাবাউট দ্য অথর। তো আমরা এটার ক্ষেত্রেও চাইলে এগুলো পড়তে পারি, আবার নাও পড়তে পারি। আমাদের মেইন কাহিনীটা হচ্ছে আমাদের কোশ্চেনগুলো পড়া লাগবে এবং বুঝে লাগবে যে কোশ্চেনে কি চাইছে। তো আমাদের প্রথমটাতে আমাদের কোশ্চেন থেকে আমরা অ্যাকচুয়ালি কিছু বুঝতেছিলাম না, দ্যাটস আমাদের ইটা পড়াটা ইম্পর্টেন্ট ছিল, কি বলে যে অপশন পড়াটা ইম্পর্টেন্ট ছিল। বাট সেকেন্ডটাতে উইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইনফার্ড অ্যাবাউট দ্য অথর, এখন আমাদেরকে অথর সম্পর্কে কিছু একটা বের করতে বলছে। তো আমরা এইটা পুরো প্যাসেজটা পড়লে আমরা বুঝে যাবো যে অথর অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইছে। সো আমাদের ওটা অপশন দেখার দরকার নেই। বেসড অন দিস প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং কনক্লুশনস কুড বি ড্রন অ্যাবাউট দ্য অথর, এটা আমরা প্যাসেজ পড়লে বুঝবো নি। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশন অ্যাজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন এডুকেশন টুডে। সো এইটা আমাদের অপশনগুলো দেখে নেওয়া লাগবে, যেন আমরা বুঝতে পারি যে আমরা যখন প্যাসেজ পড়তে নেবো কোন জায়গাটাতে সেটা অ্যান্সার আমরা পাবো। বলছে প্যারেন্ট ইনভলভমেন্ট, কমিউনিকেশন বিটুইন প্যারেন্টস, ইম্প্যাক্ট অফ টেকনোলজি, কস্ট অফ টেক্সট বুক, হাই টিচার এক্সপেকটেশন। তো এই যে আমরা কি পাচ্ছি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড অ্যাজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন এডুকেশন টুডে। সো এই জায়গাটাতে আমরা যখন যাবো, তখন আমরা এই কোশ্চেনটার সলিউশন এখানে খোঁজার ট্রাই করবো। তো এখন আমাদের কাজ হচ্ছে পুরো প্যাসেজটা প্রপারলি স্কিম করে যাওয়া, ঠিক আছে? Early in my career, a master teacher shared his thoughts with me. Education is the last bastion of civility. While I did not completely understand the scope of those words at the time, I have since come to realize the depth, breadth, truth, and significance of what he said. Education provides society with a vehicle for raising its children to be civil, decent human beings with something valuable to contribute to the world. It is really what makes us human and what distinguishes us
as civilized creatures. So আমরা ফার্স্ট প্যারা থেকে কি আইডিয়া পাচ্ছি? ঠিক আছে, এডুকেশনের কথাবার্তা বলা হয়েছে। আহ তার আর্লি ক্যারিয়ারে তার একজন মাস্টার টিচার তাকে এডুকেশনের কিছু কথা বলছিল। সে এখন রিয়েলাইজ করতেছে এডুকেশন অ্যাকচুয়ালি আমাদের জন্য কতটুকু দরকার, একজন সিভিল মানুষ হয়ে গড়ে ওঠার জন্য কতটুকু ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট পেজ থেকে এই আইডিয়াটা পাচ্ছি। সেকেন্ড পেজে কি বলা হয়েছে? বিং সিভিলাইজড হিউম্যান মিনস হিউম্যানস মিনস being whole humans. Education must address the mind, body, and soul of students. It would be detrimental to society. Detrimental হচ্ছে causing harm, like এটা ক্ষতিকারক. It would be detrimental to society if our schools were myopic in their focus, only meeting the needs of the mind. আমাদের স্কুলগুলো যদি জাস্ট তাদের এই ফোকাসটাতে, যে তাদের মাইন্ডটাকে জাস্ট ডেভেলপ করবে, এই ফোকাসটাতে মায়োপিক হয়ে যায়, লাইক কনস্ট্যান্ট হয়ে যায়, দেন আমাদের এইটা সোসাইটির জন্য ক্ষতিকর হবে। অ্যাজ হিউম্যানস উই আর মাল্টি ডাইমেনশনাল, মাল্টিফেসেড, আচ্ছা এই যে ওয়ার্ডটা বোঝা যাচ্ছে না, কি লেখা আছে, আই গেস মাল্টিফেসেড beings who need more than head knowledge to survive. The human heart and The human heart and psyche have to be fed in order for the mind to develop properly, and the body must be maintained and exercised to help well the working of the brain. So আমরা ফার্স্ট প্যাসেজে এডুকেশনের ইম্পর্টেন্স সম্পর্কে আইডিয়া পাচ্ছিলাম। সেকেন্ড প্যাসেজে এডুকেশন যে জাস্ট মাইন্ড রিলেটেড না, এখানে আমাদের হার্ট, সাইক এগুলো রিলেটেড আছে, সাইকি নিয়ে পড়াশোনা এগুলোও যে আছে সেই জিনিসটাকে মেনশন করতেছে। থার্ড পেজে কি বলতেছে? এডুকেশন ইজ এ বেসিক হিউম্যান রাইট অ্যান্ড ইট অ্যালাউস আস টু সাস্টেইন এ ডেমোক্রেটিক সোসাইটি ইন হুইচ participation is fundamental to its success. It should inspire students to seek better solutions to world problems and to dream of a more equitable society. Education should never discriminate on any basis, and it should create individuals who are self-sufficient, patriotic, and tolerant of other ideas. তো এই জায়গায় আমাদেরকে বোঝাচ্ছে যে এডুকেশন একটা বেসিক হিউম্যান রাইট, এবং এইটা একটা ডেমোক্রেটিক সোসাইটিকে সাস্টেইন করতে হেল্প করে। এটা মানুষকে পরে অন্যের প্রতি পরমাণু সহিংস করে তোলে, মানুষের প্রতি ইন্ডিভিজুয়ালস গুলাকে সেলফ সাফিসিয়েন্ট করে তোলে, প্যাট্রিয়টিক করে তোলে, অন্যদের আইডিয়ার প্রতি টলারেন্ট করে তোলে। সো আমরা তিনটা পেজ থেকে তিনটা আইডিয়া পাইছি। ফার্স্ট পেজ থেকে কি আইডিয়া পাইছি? ফার্স্ট পেজ থেকে আমরা আইডিয়া পাইছি এডুকেশন কেন ইম্পর্টেন্ট। সেকেন্ড পেজে আইডিয়া পাইছি এডুকেশন জাস্ট একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ না। থার্ড পেজ থেকে আমরা এই আইডিয়াটা পাইলাম যে এডুকেশন আমাদের একটা বেসিক হিউম্যান রাইট, যেটা আমাদেরকে ইভেনচুয়ালি একটা ডেমোক্রেটিক সোসাইটির দিকে ধাবিত করে। এখন তারপরে পেজে যে যাই, all children can learn, although not all children learn in the same manner. All children learn best, however, when their basic physical needs are met and they feel safe, secure, and loved. Students are much more responsive to a teacher who values them and shows them respect as individual people. Teachers must model at all times the way they expect students to treat them and their peers. If teachers set high expectations for the students will rise to that high level. Teachers must make the well-being of the students their primary focus and must not be afraid to let the students learn from their own mistakes. So আমরা এই পেজটাতে এসে দেখতেছি যে যে বলা হয়েছে একজন টিচার অ্যাকচুয়ালি তার স্টুডেন্টদের সাথে কেমনি ব্যবহার করা উচিত যেন স্টুডেন্টরা আরো বেটার হিউম্যান বিইং হয়ে গড়ে উঠতে পারে। তারপরটা আমরা দেখতেছি ইন দি মডার্ন এজ অফ টেকনোলজি আ টিচার ফোকাস ইজ নো লঙ্গার দ্য what of the content, but more importantly, the why. Students are bombarded with information and have access to any information they need right at their fingertips. Teachers have to work harder than ever before to help students identify salient information and to think critically about the information they encounter. Students have to read between the lines, identify bias, and determine who they can trust in the milieu of ads, data, text presented to them. সো এই এই পুরো প্যাসেজটুকু অ্যাকচুয়ালি যে এইখান থেকে এইটুকু, এই পুরোটুকু অ্যাকচুয়ালি একজন টিচার আসলে কেমন হওয়া উচিত, একজন আইডিয়াল টিচার কেমন হওয়া উচিত সেই জিনিসটা নিয়ে কথা বলছে। তারপরটা কি নিয়ে কথা বলছে? স্কুল নিয়ে। স্কুল মাস্ট ওয়ার্ক ইন কনসার্ট উইথ ফ্যামিলিজ ইন দিস ইম্পর্টেন্ট মিশন। ওয়াইল চিলড্রেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম ইন স্কুল, they are dramatically and indelibly shaped by the influences of their family and culture. Teachers must not only respect this fact but must strive to include parents in the education of their children and must work to keep parents informed of progress and problems. Communication between classroom and home is essential for a child's success. সেই যাতে আমরা দেখতেছি স্কুল
কেমনে অ্যাকচুয়ালি হেল্প করতে পারে। অ্যান্ড লাস্ট প্যারাতে আমরা কি দেখতেছি, হিউম্যানস হ্যাভ অলওয়েজ অ্যাসপায়ার্ড টু বি মোর, ডু মোর অ্যান্ড টু বেটার আওয়ারসেলস and our communities. This is where education lies, right at the heart of humanity's desire to be all that we can be. Education helps us strive for higher goals and better treatment of ourselves and others. I shudder to think what would become of us if education ceased to be the last bastion of civility. We must be we must be unapologetic about expecting excellence from our students. Our very existence depends upon it. সো লাস্ট জিনিসটাতে এসে অ্যাকচুয়ালি আমাদের মানুষের একটা নেচারকে বোঝানো হয়েছে, এবং এই নেচারটা কিভাবে এডুকেশন হেল্প করতে পারে এবং কিভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের বেস্ট ভার্সনটা হয়ে উঠতে পারি এডুকেশনের থ্রুতে, সেই জিনিসটাকে ডিসকাস করা হয়েছে। তো এখন যদি আমরা কোশ্চেন সলিউশন করতে চাই, বলা হয়েছে ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট সামারাইজেস দ্য অথার্স মেইন পয়েন্ট। সো আমরা এই যে পড়লাম, এই জায়গা থেকে আমরা অথার্সের মেইন আইডিয়াটা কিন্তু পাইছি, যে সে এডুকেশনের কথা বলছে। সে বলতেছে যে এডুকেশন খুবই ইম্পর্টেন্ট, এবং এডুকেশন শুধুমাত্র একটা স্মল কান্ট্রির মধ্যে আবদ্ধ না, এডুকেশন অনেক ফাস্ট একটা জিনিস, এবং এডুকেশন মানুষের একটা বেসিক হিউম্যান রাইট, যেটা মানুষকে অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক সোসাইটির দিকে নিয়ে যায়। এন্ড এই জায়গায় একজন স্টুডেন্টের যেমন ইম্পর্টেন্স আছে, একজন টিচারের ইম্পর্টেন্স আছে, একটা স্কুলের ইম্পর্টেন্স আছে, এবং স্কুল এবং ক্লাসরুম এবং হোমের যে কানেকশনটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড লাস্টলি বলা হয়েছে যে আমরা মানুষরা আসলে কেমন, এবং সেই থেকে এডুকেশন আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে। সেই থেকে অথার্স মেইন পয়েন্ট কিন্তু এইটাই ওভারঅল, আমরা যদি সামারি করি। এখন যদি আমরা অপশনগুলো দেখতে যাই, তখন কিন্তু আমরা অপশনগুলো বাদ দিতে পারবো। ফর এক্সাম্পল, education as we know it is overvalued in modern society and we should find alternative solutions. এটা নিয়ে কিন্তু বলা হয়নি, So আমরা শুরুতে এটা বাদ দিতে পারতেছি। সেকেন্ড অপশন, the survival of the human race depends on the education system and it is worth fighting for to make it better. হ্যাঁ ঠিক আছে, এটা ফিল হচ্ছে যে হ্যাঁ এটা নিয়ে আমাদের প্যাসেজে বলা হয়েছে। থার্ড অপশনটাতে যদি যাই, the government should do away with all public schools and require parents to homeschool their children instead. এটা নিয়ে কিন্তু কিছু বলা হয় নাই যে আমাদের বাচ্চাদের পাবলিক স্কুল বন্ধ করে স্টুডেন্টদেরকে বাসায় পড়ানো লাগবে। Fourth option বলা হয়েছে, while education is important, some children simply are not capable of succeeding in a traditional classroom. এটা নিয়েও আমাদের কোনো কথা বলা হয়নি। Lastly, all children must be given equal opportunities to participate in the education system without fear of discrimination. So এটা নিয়েও বলা হয়েছে, এটা নিয়েও বলা হয়েছে। এখন এই দুইটার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কোনটা বেস্ট ইয়ের সাথে যায়। তো আমরা যদি দেখি যে অল স্টুডেন্ট মাস্ট বি গিভেন ইকুয়াল অপরচুনিটি টু পার্টিসিপেট ইন দি এডুকেশনাল সিস্টেম উইদাউট ফিয়ার অফ ডিসক্রিমিনেশন, এটা জাস্ট একটা পোর্শন আলোচনা করা হয়েছিল। বাট এই যে এই জিনিসটা যদি আমরা সরি এই বি অপশনটা যদি আমরা দেখি, যে সার্ভাইভাল অফ দি হিউম্যান রেস ডিপেন্ডস অন দি এডুকেশনাল সিস্টেম অ্যান্ড ইট ইজ ওর্থ ফাইটিং ফর টু মেক ইট বেটার, এই জিনিসটা হোল প্যাসেজের থ্রুতেই এই ভাইবটা আমরা পেয়ে আসছি। দ্যাটস আমাদের অ্যান্সারটা হবে একের বি। এখন আমরা যদি এটার অ্যান্সার দেখতে চাই অ্যাকচুয়ালি যে কত অ্যান্সার দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? হ্যাঁ, আমাদের অ্যান্সার হচ্ছে বি। এখন আমরা দুই নাম্বারটা দেখতে চাই। দুই নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, বেসড অন দিস প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইনফার্ড অ্যাবাউট দ্য অথর, অথর সম্পর্কে কি আমরা ধারণা করতে পারি। প্রথমে বলা হয়েছে দ্য অথর ফিলস প্যাশনেটলি অ্যাবাউট এডুকেশন, ওকে, এটা ট্রু ফিল হচ্ছে। পরের অপশন কি বলা হয়েছে, দ্য অথর ডাজ নট ফিল স্ট্রংলি অ্যাবাউট হিজ পয়েন্ট, না, অথর তার পয়েন্ট নিয়ে একদম স্ট্রংলি কথাবার্তা বলছে। সে বিশ্বাস করে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এডুকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। সে যে বলেছে অথর ডাজ নট ফিল স্ট্রংলি অ্যাবাউট হিজ পয়েন্ট, সে তার নিজের পয়েন্ট সম্পর্কে স্ট্রংলি ফিল করে না, এটা অ্যাকচুয়ালি ট্রু হবে না। তার অপশন কি বলা আছে, দ্য অথর ইজ অ্যাংরি অ্যাট দ্য এডুকেশন সিস্টেম, না, সে অবভিয়াসলি এডুকেশন সিস্টেমে অ্যাংরি না। সে এডুকেশন সিস্টেমটা নিয়ে কিছু রিফর্ম অবভিয়াসলি সাজেস্ট করছে, বা সে ওভারঅল এডুকেশনের ইম্পর্টেন্স নিয়ে কথা বলছে। The author is unsure about the importance of education, না, সে একদম শিওর যে এডুকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। The author is against the use of technology in school, না, সে টেকনোলজি ইউজের এগেনস্টে না, কজ তার কথা আমরা সেই দিকে দেখছি যে টিচারদের কিভাবে অ্যাকচুয়ালি নতুন করে অ্যাডপ্ট করা লাগবে সেগুলো নিয়ে আলোচনা করছে। তো আমাদের অপশন অ্যাকচুয়ালি জাস্ট একটাই হয়, সেটা হচ্ছে এ নাম্বারটা। So আমাদের রাইট অপশন 2 এর এ। 3 নাম্বারটা যদি আমরা দেখতে চাই, based on the passage which of the following conclusions could be drawn about the author, অথর সম্পর্কে কি ধরনের কনক্লুশন অ্যাকচুয়ালি দেওয়া যায়, কি ধরনের কনক্লুশন টানা যায়। সো এটা যদি আমরা দেখতে চাই, আমাদের অপশন কি কি দেওয়া আছে, আমাদের অপশন দেওয়া আছে, দি অথর উড নট সাপোর্ট রেইজিং ট্যাক্সেস টু হেল্প ফান্ড মাচ নিডেড রিফর্মস ইন এডুকেশন,
এটা আমরা শিওরলি বুঝতেছি না যে এটা অ্যাকচুয়ালি অথর এটা করবে কিনা, বিকজ এই ধরনের বিষয় আমাদের উঠে আসে নাই। বাট যেহেতু বলা হয়েছে যে এডুকেশন রিলেটেড কাজ সে করবে, সো এই থেকে আমরা ধারণা করতে পারি যদি এরকম কোনো কথা ওঠে যে ট্যাক্স নিয়ে এডুকেশন সিস্টেমে রিফর্ম আনা দরকার, সেক্ষেত্রে মোস্ট প্রবাবলি অথর সেটাকে সাপোর্ট করবে। কিন্তু এই যে বলছে উড নট সাপোর্ট, সো আমাদের মোস্ট লাইকলি অপশন এ হবে না। B number policy, the author would support raising taxes to help fund much needed reforms in education as long as those reforms were implemented in higher socioeconomic areas first. না, সে যে মধ্যে ডিসক্রিমিনেশন এগেনস্ট কথা বলছে, সো জাস্ট হায়ার সোশিও ইকোনমিক এরিয়াসে এই জিনিসটাই করা হবে। এটার পক্ষে আমাদের অথরিটি থাকার কথা না, এটার এগেনস্টেই থাকার কথা। সো অপশন বিও হবে না। সিতে বলা আছে দি অথর উড সাপোর্ট রেজিং ট্যাক্সেস টু হেল্প ফান্ড much needed reforms in education for all children in all schools. So যেহেতু অথর ডিসক্রিমিনেশন এগেনস্টের কথা বলছে, মোস্ট লাইকলি সি হইতে পারে। এবার আমরা ডি দেখতে যাই। The author would support raising taxes only in certain states to help fund much needed reforms in education. এইটাও মনে হচ্ছে হইতে পারে। তারপরে the author would support raising taxes to fund much needed reforms only for minority students who may lack certain advantages. এটাও হবে না, কজ যেহেতু সে ডিসক্রিমিনেশনের এগেনস্টের কথা বলছে, সে কথা বলছে সবার জন্য। তো আমাদের এই দুটার মধ্যে আমাদের বেশি কিন্তু অ্যাকুরেট লাগতেছে, যেহেতু অথর আমাদের পুরো টেক্সটটাতে এই আমাদের কাছে ফিল হচ্ছে যে এটা যে অথর উড সাপোর্ট রেজিং ট্যাক্সেস অনলি ইন সার্টেন স্টেটস, তো কিছু পার্টিকুলার স্টেটে সাপোর্ট করবে, এটা ফিল হচ্ছে যে এটা মোর লজিক্যাল, কজ কিছু পার্টিকুলার স্টেটে হয়তো প্রবলেম থাকতে পারে, সো মেবি ওই জায়গায় এই জিনিসটা ইমপ্লিমেন্ট করলে ওটা বেটার হবে। বাট অথর কিন্তু ফুল যে টেক্সটটা আমরা পড়লাম এখানে কিন্তু কোথাও এই টাইপের আলোচনা করে নাই যে আমাদের কি বলে আহ এই ধরনের কোনো আলোচনা করে না যে আমরা কিছু পার্টিকুলার স্টেটে এডুকেশন নিয়ে কাজ করবো, সে সবার জন্য এডুকেশন এই টাইপের কথাবার্তা বলছে। তো মোস্ট লাইকলি এদের অ্যান্সারটা সি হবে, এখানে অ্যান্সারটা সি হবে। তো আমরা যদি অ্যান্সারটা চেক করতে যাই, 3 কি দেওয়া আছে, সেই ক্ষেত্রে 3-এর সি দেওয়া আছে। এবার সাথে আমাদের 4 নাম্বারটা, অ্যাকর্ডিং টু দি প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন এডুকেশন টুডে। সো বর্তমান দুনিয়ার এডুকেশনে কোনটাকে ইম্পর্টেন্ট হিসেবে মেনশন করা হয়নি। যদি আমরা প্রপারলি প্যাসেজটা পড়ে থাকি আমাদের মনে থাকার কথা যে এখানে বলছে যে ক্লাসরুম এবং কি বলে যে হোমের কানেকশনটা বাড়ানো লাগবে। তার মানে প্যারেন্টের ইনভলভমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, কমিউনিকেশন বিটুইন প্যারেন্টস এন্ড টিচার এটা নিয়েও কথা বলা হয়েছে। ইম্প্যাক্ট অফ টেকনোলজি এটা নিয়েও কথা বলা হয়েছে যে যার জন্য এখন টিচারদের অ্যাকচুয়ালি আরো বেশি এফোর্ট দেওয়া লাগতেছে। এবং হাই টিচার এক্সপেকটেশন বলা হয়েছে যে স্টুডেন্টদের প্রতি যদি এক্সপেকটেশন বেশি থাকে তাহলে স্টুডেন্টেরও বেশি এফোর্ট দেবে। মানে এই যে কস্ট অফ টেক্সট বুক এটা নিয়ে কিন্তু কোথাও আলোচনা করা হয়নি। So আমাদের অ্যান্সারটা হবে অ্যান্সার ডি। সো আমাদের রিডিং কম্প্রিহেনশন আজকে একটা আমাদের প্র্যাকটিস করা সলভ হয়ে গেল। এন্ড এটা থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝলাম যে অ্যাকচুয়ালি একটা রিডিং কম্প্রিহেনশনকে আমরা সলভ করার সময় কোন ওয়েতে অ্যাপ্রোচ করবো। লাইক আমি যখন আইবির প্রিপারেশন নিছিলাম আমি কিন্তু কোনো কোচিং টিউশন এগুলো কিছু করি নাই। ঠিক আছে, আমি এসএসসি পড়তেছিলাম বাট ওদের ক্লাস কখনো পড়া হয়নি, কজ ওদের ক্লাস আমার কখনোই ভালো লাগতো না। আমি একটা দুইটা করা ট্রাই করছিলাম বাট দেখছি যে ক্লাসগুলো অ্যাকচুয়ালি উর্তিত না, টাইম ওয়েস্ট। সো সেই জায়গায় আমি নিজে নিজে এই জিনিসগুলো করছিলাম এন্ড আমার শুরুতে অনেক বেশি স্ট্রাগল ফেস করছিলাম তো সেই রিডিং কম্প্রিহেনশনে বুঝতেছিলাম না কোন ওয়েতে পড়বো। সো পড়তে পড়তে সলভ করতে করতে আমি ইভেন্চুয়ালি দেখলাম যে এই ওয়েটা বেটার। এবং মোস্ট অফ দ্য মানে যত ভাইয়ারা আছে দেখবা বেশিরভাগরাই এই ওয়েটাই সাজেস্ট করে, মোর অরলেস সিমিলার ওয়ে সাজেস্ট করবে তারা। তো তোমরা এই ওয়েতেই সলভ করতে হবে যেটা বেশ এফিসিয়েন্ট এবং দ্রুত ওয়েতে সলভ করা যায়। সো এরপরে আমাদের কথা ছিল যে কিছু ইরর ডিরেকশন সলভ করার। সো মেইনলি এই ইরর ডিটেকশনটা তোমরা এখনই প্রপারলি সলভ করতে পারবে না, তোমরা প্রপারলি সলভ করতে পারবে যখন গ্রামার আইটেম সবগুলো শেষ হয়ে যাবে। বাট আমি কেন এখন সলভ করে দিচ্ছি, কাজ তোমাদের টাইম খুব একটা বেশি নাই। সো তোমাদের এখন থেকে ইউজ টু হয়ে যাওয়া লাগবে যে অ্যাকচুয়ালি কোন ওয়েতে সলভ করা লাগে এগুলো জিনিস। ওকে, সো আমরা যদি একটু সলভ করতে যাই, আমাদের প্রথম কোশ্চেনটা যেটা দেওয়া আছে এটা মিললে আমাদের 5টা অপশন দেওয়া আছে, এগুলোর মধ্যে কোন একটাতে ভুল করা আছে। ঠিক আছে, তো আমাদের ভুলটা আইডেন্টিফাই করা লাগবে অ্যান্ড লাইক কেন ভুল ওইটা বুঝে আইডেন্টিফাই করা লাগবে। এন্ড দেন যদি কোনো ভুল না থাকে নো এরর, ই। ওকে, তো আমরা যদি অপশন 1 দেখ প্র্যাকটিস কোশ্চেন 1 দেখতে যাই, এখানে কি বলা হয়েছে, ফর দি সাইক্লিস্ট এক্সপ্লোরিং আয়ারল্যান্ডস ওয়েস্টার্ন ক্লিফস। ওকে, সো আমাদের এখানে সাবজেক্টটাকে দি সাইক্লিস্ট, রাইট, সাইক্লিস্ট এক্সপ্লোরিং আয়ারল্যান্ডস ওয়েস্টার্ন ক্লিফ,
এই যে এক্সপ্লোরিং আয়ারল্যান্ডস ওয়েস্টার্ন ক্লিফস, এটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে এই সাইক্লিস্ট সম্পর্কে। তো এরকম আমরা একটা আপাতত কাটাই দিই। তার মানে the cyclist, every road leading out of the town of Clifton offers their own set of wonders. So first of all, every road, every road, singular, leading out of the town of Clifton, ঠিক আছে, অফার্স, সো এভরির পরে অফার্স হবে, এটুকু ঠিক আছে। বাট যখন এভরি দেওয়া আছে তখন এদিকে ইট হওয়ার কথা না, লাইক অফার্স ইটস ওন সেট অফ ওন্ডার্স, কারণ এভরি তো সিঙ্গুলার, সেখানে তো দেয়ার আসবে না। তো আমাদের অপশন সি তে অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে, অপশন এ তে ভুল দেওয়া নেই। অনেকের এই যে অপশন এ তে একটু ইয়ে হতে পারে, আচ্ছা ফর দি সাইক্লিস্ট নাকি টু দি সাইক্লিস্ট, এটা নিয়ে একটা কনফিউশন হবে। তো তোমরা এই কনফিউশনটা রেখে দিবা, তোমরা পরের এগুলা দেখতে থাকবে এবং দেখবা যে কোনো জায়গায় একদম মেজর কোনো ভুল দেওয়া আছে কিনা, ঠিক আছে? ওটা যদি আইডেন্টিফাই করতে পারো দেন তোমরা ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছ। দেন 2 নম্বরটা যদি আমরা দেখতে যাই, although Roxani, the valedictorian, has the highest grade point average in the class, her score on SAT was far lower than Charles. So first of all, এই যে আমাদের বলছে although Roxani, the valedictorian. So আমাদের valedictorian এটি এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে রুকজানি সম্পর্কে, সেটাকে আমরা কাটাইতে পারি। সো বলা হয়েছে although Roxani has, Roxani singular, has singular, সেটা ঠিক আছে। The highest grade point average in the class, ওকে, সো ওর হাইয়েস্ট গ্রেড পয়েন্ট এভারেজ ক্লাসে আছে, বুঝলাম। অলদো দেওয়া ছিল, সো অলদোর পরে যে স্পিচটা আসবে সেটা একটু বিপরীত হবে। সো ওর হাইয়েস্ট গ্রেড পয়েন্ট ইন ক্লাস আছে, হার স্কোর অ্যাট দি এসএটি অস ফার লোয়ার, ওকে। তার মানে অস ফার লোয়ার একটা বিপরীত কথা বলা হয়েছে, অপোজিট কথা বলা হয়েছে, যেটা ওর হাইয়েস্ট গ্রেড পয়েন্টের সাথে ম্যাচ করে না। দ্যাট মিনস অলদো এটা ঠিক আছে, সো আমাদের অপশন এটাও ঠিক আছে। এখন এই জায়গায় কারণ অলদো থাকলে তার পরের সেন্টেন্সটা বিপরীত হওয়া লাগবে। সে হচ্ছে ভ্যালেডিক্টোরিয়ান, তার হাইয়েস্ট গ্রেড পয়েন্ট আছে, সো এর বিপরীত কি হয় যে সে অনেক লোয়ার পাইছে চার্লসের থেকে। এখন হার স্কোর অন দি এসএটি অস, স্কোর অস, ঠিক আছে, ফার লোয়ার দেন, ওকে, এটুকু ঠিক আছে, চার্লস। সো এই জায়গায় আমাদের একটা অ্যাপোস্ট্রোফি এস থাকার কথা ছিল না, লাইক চার্লসের থেকে, রাইট? সো আমাদের এই ডি নাম্বারটাতে ভুল দেওয়া আছে, এই জায়গায় চার্লস এখানে একটা অ্যাপোস্ট্রোফি আছে, যেহেতু চার্লসের থেকে বলা হয়েছে। পরের পরের কোশ্চেনটা, the first signs in 6 months of a pickup in consumer spending are emerging, which reduces the chances that the Federal Reserve will lower interest rates when it meets next month. So আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে the first signs in 6 months of a pickup in consumer spending are, সেদিকে কি, এই যে আর ইমার্জিং, কি ইমার্জ করতেছে? দি ফার্স্ট সাইন্স, ফার্স্ট সাইন্স ইন 6 মান্থ, এটা এক্সট্রা ইনফরমেশন, অফ আ পিক আপ ইন কনজিউমার স্পেন্ডিং। তার মানে কনজিউমার স্পেন্ডিং এর ফার্স্ট সাইন্স গুলো আর ইমার্জিং, তার মানে এটুকু ঠিক আছে। হুইচ লেটস, সরি, হুইচ রিডিউসেস, এই যে আমাদের আর দেওয়া ছিল না, তাহলে যে রিডিউসেস তো আসার কথা, এখানে হওয়ার কথা রিডিউস, তাই না? তার মানে এই জায়গায় আমাদের একটা ঘাপলা আছে, একটা ভুল আছে, আমরা বুঝতেছি। আচ্ছা তারপরেও আমরা পড়তে থাকি, হুইচ রিডিউসেস দি চান্সেস, যেহেতু এই জায়গায় আমাদের সায়েন্স ছিল so আমরা চান্সেস ইউজ করতে পারবো, বা মানে এই যে সায়েন্সের সাথে এটার কোনো কানেকশন নেই, চান্সেস দ্যাট দি ফেডারেল রিজার্ভ উইল লোয়ার ইন্টারেস্ট রেটস ওয়েন ইট মিটস নেক্সট মান্থ। সো আমরা দেখছি অন্য কোনো ভুল নাই, তার মানে অপশন বিটাই আমাদের এখানে ভুল হবে, ওকে। সো অপশন বি আমাদের রাইট আনসার। 4 নম্বরটা যদি আমরা দেখি, দেয়ার হ্যাজ অলওয়েজ বিন আ গ্রেট ডিল অফ ফ্রিকশন, হ্যাজ তারপর বিন আসছে, ওকে, দেয়ার অলওয়েজ হ্যাজ বিন আ গ্রেট ডিল অফ, সেইটুকু ঠিক আছে, ফ্রিকশন বিটুইন জন অ্যান্ড আই, friction between John and I, because we have opposing political views about which we are very vocal. We have opposing political views, এটুকু ঠিক আছে, about which we are very vocal, which কোন একটা অবজেক্ট বা স্পিচ এগুলো সম্পর্কে বলছে, সো এটাও ঠিক আছে, বিকজ উই এটুকু ঠিক আছে, হ্যাভ বিন আ গ্রেট ডিল অফ এটুকু ঠিক আছে। এখন হয় নৈরোর অথবা জন অ্যান্ড আই,
এখন এটার ক্ষেত্রে আমরা ই অনুযায়ী আই অ্যান্ড জন, এটা হচ্ছে মোর প্রেফারেবল। ওকে, যে দেয়ার হ্যাজ অলওয়েজ বিন এ গ্রেট ডিল অফ ফ্রিকশন বিটুইন আই, সরি, এখানে মোস্ট লাইকলি হবে, এখানে যেহেতু অবজেক্টিভ ফর্ম, ওকে, এখানে আমাদের সাবজেক্ট দেওয়া আছে, যে এই ফ্রিকশন, গ্রেট ডিল অফ ফ্রিকশন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বিটুইন জন অ্যান্ড মি হওয়ার কথা। তো আমরা একটু চেক করে দেখি যে 4 নম্বর কোয়েশ্চেনটা এখানে বি হবে কিনা। 4-এর বি, আই ইজ ইউজড ওয়্যার দি অবজেক্টিভ কেস মি, সেখানে আমাদের মি হবে, জয় অ্যান্ড মি, যেটা আমি মাত্র বললাম। তো 5 নম্বরটা যদি আমরা দেখতে যাই, 5 নম্বরে বলা হয়েছে, ওইটা বুঝলাম কি হবে, কারণ এই যে আমাদের সাবজেক্টটা হচ্ছে আমাদের আ গ্রেট ডিল অফ ফ্রিকশন হ্যাজ অলওয়েজ বিন দেয়ার বিটুইন জন অ্যান্ড মি। ওই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের স্ট্রাকচার যদি ডিফারেন্ট থাকে, স্ট্রাকচারটাকে আমরা ইজি করে নেব, সাজায় নেব। এখানে আমাদের আ গ্রেট ডিল অফ ফ্রিকশন, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ অলওয়েজ বিন দেয়ার বিটুইন জন অ্যান্ড মি, এটুকু হচ্ছে অবজেক্ট। সো যেহেতু যখন আই কে আমরা অবজেক্টে ইউজ করব, তখন ওটা তো মি হয়ে যাবে, ওটা তো আর আই থাকবে না। আচ্ছা, তারপরে কোশ্চেন যদি দেখতে যাই, এভরিওয়ান হু অ্যাটেন্ডস, এভরিওয়ান সিঙ্গুলার, হু এর পরে অ্যাটেন্ডস দেওয়া আছে সিঙ্গুলার, ঠিক আছে, আর কনসার্ট এট দি স্পোর্টস এরিনা, নোজ দ্যাট, এভরিওয়ান দেন নোজ, ঠিক আছে, দ্যাট দে, এই যে দেতে এসে প্রবলেম হয়েছে, হি অর শি হবে এখানে, কারণ এভরিওয়ান সিঙ্গুলার, এখানে তো দেও বসতে পারবে না, এভরিওয়ানের পরেই হি অথবা শি থাকবে, সেই থেকে আমাদের অপশন সিটা অ্যাকচুয়ালি ভুল। তো আমাদের মানে অপশন সিটা হবে আমাদের রাইট অ্যান্সার আর কি, যে অপশন সিতে ইরর আছে। আমরা যদি অ্যান্সারটা দেখতে যাই, 5 নম্বরটা, অপশন সি, এখানে আমাদের দেয়া হবে না, এখানে আমাদের লেখা লাগবে এই যে দ্য সিঙ্গুলার প্রোনাউন হি নট দে মাস্ট বি ইউজড, আমরা হি অথবা সে যে কোনো একটা ইউজ করতে পারবো। আর যদি এই যে আমাদের জাস্ট আইডেন্টিফাই করা লাগবে ভুলটা কোথায়, তো আমাদের ইউজ করার তো কোনো কথা আসতেছে না অ্যাকচুয়ালি। সো আই থিঙ্ক আমাদের কি বলে যে করাটা এনাফ, ইরোডিয়েশন আজকের মধ্যে এটুকু এনাফ। 5টা পড়লাম, একটা আইডিয়া হয়েছে তোমাদের যে অ্যাকচুয়ালি কেমনে অ্যাপ্রোচ করবা, কেমনে সলভ করবা। এখন আমরা ইয়েতে যাই, কি বলে ওটার নাম, সেন্টেন্স কারেকশনে যাই, 5টা সেন্টেন্স কারেকশন। ওকে, এখন আমরা সেন্টেন্স কারেকশন দেখতে চাই যে কিভাবে অ্যাকচুয়ালি সলভ করবো। তো আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, আ পাওয়ার derived from the North American essential flower which has been effective in preventing colds is grown by many small farmers out west. সো এখানে আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি বলা হয়েছে, আমরা ওই দেখতে চাই। যেমন বলেছে আ পাউডার ড্রিভেন ফ্রম দি নর্থ আমেরিকান ইসেনশিয়াল ফ্লাওয়ার। সো এই ফ্লাওয়ার থেকে, যেটা নর্থ আমেরিকান ইসেনশিয়াল ফ্লাওয়ার, একটা পাউডার পাওয়া যায় হুইচ হ্যাজ বিন ইফেক্টিভ ইন প্রিভেন্টিং কোল্ডস। তো আমাদের এখানে এই পাউডারটা নিয়ে কথা বলা হচ্ছে, ওকে। এর পরের সেন্টেন্সে ইজ গ্রোন বাই ম্যানি স্মল ফার্মার্স আউট ওয়েস্ট। এখন এই জায়গায় কি গ্রোন হয় এটা আমাদের আগে বোঝা লাগবে। এখানে কি আমাদের পাউডার গ্রোন হয়, নাকি আমাদের এই ফ্লাওয়ারটা গ্রোন হয়? অবভিয়াসলি ফ্লাওয়ার গ্রোন হয়, এবং এই ফ্লাওয়ার থেকে আমরা অ্যাকচুয়ালি ডেরাইভ করে পাউডারটা পাই। সো এই ফ্লাওয়ারটা কি, আমাদের পাউডারটা কি ভার্ব সাবজেক্ট হবে, নাকি ফ্লাওয়ারটা সাবজেক্ট হবে? অবভিয়াসলি আমাদের ফ্লাওয়ারটা সাবজেক্ট হবে। সো আমাদের যে জায়গাতে সাবজেক্ট হিসেবে পাউডারকে ইউজ করা হয়েছে, ওই প্রত্যেকটাই ভুল অ্যান্সার হবে। এ পাউডার ডিরাইভ ফ্রম, এটা ভুল অ্যান্সার হবে। আর ডেরিভেটিভ হুইচ হ্যাজ ইফেক্টিভ, এটা ভুল অ্যান্সার হবে। আর নর্থ আমেরিকান এটা হইতে পারে, আর নর্থ আমেরিকান এটা হইতে পারে, আর নর্থ আমেরিকান এটা হইতে পারে, কারণ ফ্লাওয়ারটা হচ্ছে দি নর্থ আমেরিকান এসেনশিয়াল ফ্লাওয়ার। এখন আমাদের 3টে অপশনের যে কোনো একটা রাইট অ্যান্সার হবে। প্রথম অপশন কি বলছে, আর নর্থ আমেরিকান essential flower derivative which has been effective in preventing colds। এখানে বলছে যে এই ফ্লাওয়ারটাই ডেরিভেটিভ, ফ্লাওয়ারটাই উৎপাদিত, মানে ফ্লাওয়ারটাই আমরা ডেরাইভ করে পাইছি, বাট ফ্লাওয়ারটা তো অ্যাকচুয়ালি ডেরাইভ করে পাইনি, আমরা পাউডারটা ডেরাইভ করে পাইছি, ফ্লাওয়ার থেকে পাউডার ডেরাইভ করে পাইছি। তার মানে এই জায়গায় অ্যাকচুয়ালি ভুল বলা হয়েছে যে এই ফ্লাওয়ারটা ডেরাইভ করে পাইছি, যেটা কোল্ড প্রিভেন্ট করতেছে না। ফ্লাওয়ার কোল্ড কোল্ড প্রিভেন্ট করতেছে না, আমাদের পাউডারটা কোল্ড প্রিভেন্ট করতেছে। অপশন সিও হবে না। পরে অপশন কি দেওয়া আছে,
The North American essentia flower has a derivative which has been effective in preventing colds. That is grown by many small farmers outposts. So North American essentia flower has a derivative which has been effective in preventing colds. কথা ট্রু, এই ফ্লাওয়ারে একটা ডেরিভেটিভ আছে যেটা কোল্ড প্রিভেন্টিং এর ক্ষেত্রে খুবই হেল্পফুল, যেটা ইয়েতে উৎপাদিত হয়, ফার্মার্সরা ওয়েস্টে উৎপাদন করে। সেটা আমাদের আপাতত দৃষ্টিতে রাইট মনে হচ্ছে, সেটা আমরা একটা অপশন হিসেবে রেখে দিই। তারপরে কি বলা আছে, দি নর্থ আমেরিকান এসেনশিয়াল ফ্লাওয়ার আর ডেরিভেটিভ অফ হুইচ হ্যাজ বিন ইফেক্টিভ ইন প্রিভেন্টিং কোল্ডস। ওকে, এখন এটাও তো ঠিক লাগতেছে। তো এই দুটোর মধ্যে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে কোনটা ওইটা আমরা দেখতে যাই। এটা প্রথমত আমাদের বলা হয়েছে নর্থ আমেরিকান এসেনশিয়াল ফ্লাওয়ার হ্যাজ এ ডেরিভেটিভ। ওকে, হ্যাজ এ ডেরিভেটিভ হুইচ হ্যাজ বিন ইফেক্টিভ ইন প্রিভেন্টিং কোল্ডস দ্যাট ইজ গ্রোন বাই। এই জায়গায় হুইচ হ্যাজ বিন, যে হ্যাজ এ ডেরিভেটিভ হুইচ হ্যাজ বিন ইফেক্টিভ, এদের কথা বেশি বলা হয়েছে। আমরা এই সেন্টেন্স কারেকশন সলভ করার সময় যে সেন্টেন্স গুলোতে অতিরিক্ত কথা বলা হবে ওগুলাকে শুরুতে অ্যাভয়েড করে দেবো, যে ওগুলা আমাদের অ্যান্সার হবে না। যেগুলোতে কম কথা বলা হয়েছে, ফর এক্সাম্পল দি নর্থ আমেরিকান এসেনশিয়াল ফ্লাওয়ার আর ডেরিভেটিভ অফ হুইচ হ্যাজ বিন ইফেক্টিভ ইন প্রিভেন্টিং কোল্ডস ইজ গ্রোন বাই ম্যানি স্মল ফার্মার আউট ওয়েস্ট। এটা কম কথা বলা হয়েছে না? So আমরা এটাকে রাইট অ্যান্সার হিসেবে নেবো, এবং এটাকে আমরা আরেকটা ওয়েতেও এই জিনিসটাকে, এটা যে রাইট অ্যান্সার হবে সেটা ডিটারমাইন করতে পারি। সেটা হচ্ছে এই যে এসেনশিয়াল ফ্লাওয়ার হ্যাজ এ ডেরিভেটিভ হুইচ হ্যাজ বিন ইফেক্টিভ ইন প্রিভেন্টিং কোজ, এদের দ্যাটটা আছে, এই দ্যাটটা কিন্তু একটা কনফিউশন তৈরি করতেছে। এই জায়গায় দি নর্থ আমেরিকান এসেনশিয়াল ফ্লাওয়ার হ্যাজ এ ডেরিভেটিভ হুইচ হ্যাজ বিন ইফেক্টিভ ইন প্রিভেন্টিং কোজ, এই যে দ্যাটটা, এই দ্যাটটাকে কি ফ্লাওয়ারকে ইন্ডিকেট করতেছে নাকি আমাদের ডেরিভেটিভটাকে ইন্ডিকেট করতেছে? কারণ এতে বলা হয়েছে ইজ গ্রোন বাই ম্যানি স্মল ফার্মার্স আউট ওয়েস্ট। এই যে ফার্মার্স দ্বারা এই উৎপাদিত করা হয়েছে আউট ওয়েস্টে, এই জিনিসটা কি ফ্লাওয়ার উৎপাদন করা হয়েছে নাকি পাউডার উৎপাদন করা হয়েছে? অবভিয়াসলি ফ্লাওয়ার উৎপাদন করা হয়েছে। এই জায়গায় কি হয়েছে, দি নর্থ আমেরিকান এসেনশিয়াল ফ্লাওয়ার কমা দিয়ে এই ফ্লাওয়ারটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, দেন এটাকে আরেকটা কমা দিয়ে ইজ গ্রোন যখন বলা হয়েছে, এটা ডিরেক্টলি এই ফ্লাওয়ারটাকে ইন্ডিকেট করতেছে। দ্যাটস আমাদের ইটা রাইট অ্যান্সার। সেটা নিয়ে আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। এরপরটাতে যদি দেখতে চাই, আমরা দুইটাই সলভ করি, দুইটার বেশি আর সলভ না করি, সেন্টেন্স কারেকশন থেকে আছে। Trying to mimic some of the pitch variations of a dolphin chattering is the same as attempting to sing like a sick parakeet when one is intoxicated. The complete lack of harmony and apparent randomness of the noise means the human vocal cords are completely incapable of reproducing these sounds. So কি বলা হয়েছে আমরা একটু মানে কেমন যেন বুঝলাম না। সো আমরা এক্সট্রা ইনফরমেশনটা কাট আউট করবো। Trying to mimic some of the pitch variation of dolphin chattering is the same as attempting to sing like a sick parakeet when one is intoxicated. কি বলা হইলো এই জায়গায়, যখন আমরা যদি এই ডলফিনের যে বিভিন্ন ভিন্ন পিচের চ্যাটারিংটা আছে, ডাকা আছে, ডলফিন যে বিভিন্ন ভিন্ন পিচে ডাকে, এই ডাকাটাকে যদি আমরা মিমিক করতে যাই, আমরা যদি কি বলে যে নকল করতে যাই, এই জিনিসটা সেম হবে অ্যাজ টু সিং লাইক এ সিক প্যারাকিট। আমি জানি না প্যারাকিট কি, আমাদের জানা দরকার নেই, বাট ধরে নিলাম যে প্যারাকিট কোনো একটা প্রাণী। সো কোনো একটা প্যারাকিট যে হচ্ছে ইনটক্সিকেটেড হয়ে আছে, লাইক তাকে কেউ কিছু একটা করছে, সে অসুস্থ বা সামথিং, অ্যান্ড ওইরকম অবস্থায় সে যদি গান গায়, তাহলে গাওয়াটা যেরকম হবে, ওই ডলফিনকে আমাদের কি বলে মিমিক করতে চাইলে সেম সাউন্ডটাই আসবে। ঠিক আছে, সো এইটুকু বলা হয়েছে আমাদের এই শুরুর অংশটুকে। দেন পরে কি বলা হয়েছে, দি কমপ্লিট ল্যাক অফ হারমোনি অ্যান্ড অ্যাপারেন্ট র্যান্ডমনেস অফ দি নয়েজ মিনস দি হিউম্যান ভোকাল কর্ডস আর কমপ্লিটলি ইনকেপেবল অফ রিপ্রোডিউসিং দিস সাউন্ড। পরের অংশটুকুতে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে। কি এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, দি কমপ্লিট ল্যাক অফ হারমোনি অ্যান্ড অ্যাপারেন্ট র্যান্ডমনেস অফ দ্য নয়েজ। এটা কি কেবল কিসের বলা হয়েছে এই জায়গায় অ্যাকচুয়ালি, ওই যে ওই চেষ্টা করাটাকে, এই জিনিসটা এরকম হবে। সো এখন যদি আমরা অপশনগুলো দেখতে চাই যে কোন অপশনটা অ্যাকচুয়ালি বেস্ট স্যুট করে, the same as attempting to sing like a sick parakeet when one is intoxicated, এটা আমাদের সেম। সো আমরা এটা এখনো জানি না যে এটা আমাদের ঠিক হবে নাকি ভুল হবে, সো এটা আপাতত আমরা বাদ দিচ্ছি। Similar to an intoxicated person singing like a sick parakeet. ওকে,
এই জিনিসটা বেশ ছোট লাগতেছে, স্মুথ লাগতেছে, এটা কি হইতে পারে? আমরা একটু বসানোর ট্রাই করে দেখি। ট্রাইং টু মিমিক সাম অফ দ্য পিচ ভ্যারিয়েশনস অফ এ ডলফিন চ্যাটারিং ইজ সিমিলার টু অ্যান ইনটক্সিকেটেড পারসন সিঙ্গিং লাইক এ সিক প্যাকেট। তো এটাকে আমাদের অ্যাকচুয়ালি কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে? ট্রাইং টু মিমিক সাম অফ দি পিচ ভ্যারিয়েশন অফ এ ডলফিন চ্যাটারিং। এই মিমিক করার চেষ্টা করাটাকে কিন্তু এই জায়গায় তুলনা করা হয়েছে। সাবজেক্টটা কিন্তু ট্রাইং টু মিমিক, এটা ট্রাইং টু মিমিক সাম অফ দি পিচ ভ্যারিয়েশন অফ এ ডলফিন চ্যাটারিং। সো এইটা আমাদের এক্সট্রা ইনফরমেশন। সো ট্রাইং টু মিমিক আর ডলফিন চ্যাটারিং ইজ সিমিলার টু অ্যান ইনটক্সিকেটেড পারসন। এখন দেখো, আমাদের ট্রাইং টু মিমিক এ ডলফিন চ্যাটারিং, এই ডলফিনের চ্যাটারিংটাকে মিমিক করা হচ্ছে। এই ডলফিনের চ্যাটারিংটাকে কি বলা হলো? সিমিলার টু অ্যান ইনটক্সিকেটেড পারসন। এটা কি হবে? চ্যাটারিং এর সাথে কি কোনো একটা ইনটক্সিকেটেড পারসনের তুলনা হয়? না। যদি বলতো সিমিলার টু দি সিঙ্গিং অফ অ্যান ইনটক্সিকেটেড পারসন, তাহলে ঠিক ছিল। কিন্তু এটাকে বলা হয়েছে সিমিলার টু অ্যান ইনটক্সিকেটেড পারসন, যে গান গাচ্ছে একজন সিক প্যারাকিটের মতো। সো ইনটক্সিকেটেড পারসনের সাথে কম্পেয়ার করা হচ্ছে এই ডলফিন চ্যাটারিং কে। সেটা অবভিয়াসলি আমাদের রাইট অ্যান্সার হবে না। তারপর কি বলা হয়েছে? ইজ লাইক সিং লাইক সিঙ্গিং লাইক এ সিক প্যারাকিট অ্যাজ এন ইনটক্সিকেটেড পারসন। ওকে, সো এই জায়গায় কিন্তু গাওয়াটাকে কম্পেয়ার করা হচ্ছে। সো বি, সি নাম্বারটা হইতে পারে। ডি নাম্বারটা কি বলা হয়েছে? ইজ ডলফিন চ্যাটারিং ইজ সেম অ্যাজ এন ইনটক্সিকেটেড পারসন, এই যে যে আবার ইনটক্সিকেটেড পারসনের সাথে কম্পেয়ার করা হয়েছে। সো ডি নাম্বারটা হবে না। তারপর বলছে ইজ চ্যাটারিং ইজ লাইক দি ইনটক্সিকেটেড পারসন ইজ সিঙ্গিং, এই জায়গায় তো ইনটক্সিকেটেড পারসনের সাথে কম্পেয়ার করা হয়েছে, এটাও হবে না। এই জায়গায় তোমাদের মনে হতে পারে যে ইনটক্সিকেটেড পারসন ইজ সিঙ্গিং, এটা বলা হয়েছে যে সে তো গাচ্ছে। বাট এই জায়গায় যেটা করা হচ্ছে, এই থেকে কম্পেয়ারটা ওই ইনটক্সিকেটেড পারসনের সাথে করা হচ্ছে, যে একটা ইনটক্সিকেটেড পারসন যে গাচ্ছে তার মতো, ওই গাওয়ার মতো না, ওই লোকটার মতো। বাট অ্যাকচুয়ালি তো চ্যাটারিংটা লোকটার মতো না, চ্যাটারিংটা তার গাওয়ার মতো। দ্যাটস, এখানে আমাদের অপশন সিটা হবে রাইট অ্যান্সার। যদি দেখতাম যে কোনোটাই যায় না, তখন আমরা আবার এ নাম্বারটা দেখতাম যে এ নাম্বারটা হয় কিনা। অ্যান্ড অবভিয়াসলি এই নাম্বারটা হইতো, কজ এই নাম্বারটা অ্যাকচুয়ালি ঠিকই আছে, জাস্ট এই নাম্বারটা অনেক বেশি বড়, এবং আমাদের সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে ছোট ছোট ভার্সনে নিয়ে আসা যায়, ওটা আমাদের জন্য বেটার। সো এই যে অপশন আমাদের সিটা হবে রাইট অ্যান্সার, যে ট্রাইং টু মিমিক সাম অফ দি পিচ ভ্যারিয়েশনস অফ এ ডলফিন চ্যাটারিং ইজ লাইক সিঙ্গিং লাইক এ সিক প্যারাকিট অ্যাজ অ্যান ইনটক্সিকেটেড পারসন। ওকে, কজ এই জায়গায় কম্পেয়ারটা গাওয়ার সাথে চ্যাটারিং এর হচ্ছে, গাওয়ার সাথে মানুষের কম্পারিজন করা যাবে না। তো এই দুইটাই থাক, আই থিঙ্ক এনাফ হবে। দুই নাম্বারটা আমি তাও একটু দেখি, দুই নাম্বার আমরা অ্যান্সার বের করছি কোনটা? দুই নম্বরে আমরা অ্যান্সার বের করছি সি, সি, দুইয়ের সি, তাই না? দুইয়ের সি, দুইয়ের সি, দুইয়ের সি। ওকে, দুইয়ের সি, দুইয়ের, ও আচ্ছা, ওকে, দুইয়ের এ হবে। সো দিস কোয়েশ্চেন ইজ কোয়াইট ট্রিকি। ইট ইনভলভস প্যারালাল স্ট্রাকচার। You have to look carefully to figure out what form the comparison takes. The comparison is not on of similarity, it is on of equality. যেটা আমি বলছিলাম যে ভয়েসের গাওয়া চ্যাটারিং এর সাথে আমাদের সিঙ্গিং এর কম্পারিজন। Saying x is y quite different from saying x is like y or x is similar to y. Choices B, C, and E all changes the fundamental underlying concept of the sentence. Option D disrupts the parallel structure. The parallel structure is trying to mimic and attempting to sing. So choice A is the correct answer. তার মানে যেটা ছিল ওইটাই কারেক্ট অ্যান্সার। সো আমাদের অপশন সি তে অ্যাকচুয়ালি কি ভুল ছিল সেটা যদি দেখতে চাই, একটা ভুল তো ছিল অবভিয়াসলি, যেটা আই থিঙ্ক আই হ্যাভ মিসড। অপশন সি তে trying to mimic some of the pitch variation of a dolphin chattering, dolphin chattering is the same as attempting to sing, is like singing like a, আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমাদের লাইক সিঙ্গিং, ট্রাইং টু মিমিক লাইক সিঙ্গিং, এই জায়গায় সে অ্যাকচুয়ালি প্রবলেম ক্রিয়েট করে ফেলছে।
আমাদের যেটা আমি শুরুতে বলতেছিলাম সাবজেক্ট হচ্ছে ট্রাইং টু মিমিক। তো আমাদের কম্পারিজনটা এই ট্রাইং টু মিমিকের সাথে হচ্ছে। অ্যান্ড ট্রাইং টু মিমিক এই জায়গায় কি, এই জায়গায় আমাদের ট্রাইং টু মিমিক অ্যান্ড দি সেম অ্যাজ অ্যাটেম্পটিং, দুই জায়গাতেই অ্যাটেম্প্ট নেওয়ার কথা বলা হয়েছে। ট্রাই টু মিমিক, এটা একটা অ্যাটেম্প্ট নেওয়া হচ্ছে, মিমিক করা ট্রাই করা হচ্ছে। দি সেম অ্যাজ অ্যাটেম্পটিং টু সিং, দুইটার সেন্টেন্স প্যারালালি যাচ্ছে, সেম ফরম্যাট মেনটেন করতেছে, সেম স্ট্রাকচার মেনটেন করতেছে। যেখানে আমাদের অপশন ডি তে এসে, সরি সি তে এসে কম্পারিজনটা কিছুটা সিমিলার হয়ে যায়, বাট লাইক সিঙ্গিং এই যে ডলফিনের চ্যাটিং এর সাথে কম্পেয়ার করে ফেলছে, যেটা চ্যাটিং এর সাথে কম্পেয়ার হবে না, যেটা আমাদের কম্পেয়ার হবে ট্রাইং টু মিমিকের সাথে। ওকে, সেই জায়গায় হচ্ছে অ্যাকচুয়ালি ভুলটা হয়ে গেছে। সেই জন্য অপশন সিটা আমাদের কারেক্ট না, অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমরা এখন ই রেখে আমরা সেন্টেন্স কারেকশন করলাম, ইরোটেশন করলাম। এখন আমরা আবার একটু ম্যাথে ফেরত যাই। সো লাস্ট দিন আমরা এইচ, এই এইচএস এর প্রবলেম গুলো স্টার্ট করি নাই। সো আমরা এখন এইচএস এর প্রবলেমটা স্টার্ট করব। সো ওয়েট মিনিট। হুম। সো এইচ, এইচ প্রবলেম গুলা কিভাবে কাজ করে, এইচ এর ক্ষেত্রে আমাদের মোস্ট কেসেস দেওয়া থাকে যে বাবা বা মেয়ের বয়স দেওয়া আছে, অ্যান্ড 10 বছর পর তাদের বয়স এত হইলো, দেন এতদিন আগে কত ছিল, যে প্রবলেমগুলো আমরা আগেও করে আসছি, আমরা ক্লাস 9-10 এগুলো করে আসছি। বাট সেই জিনিসগুলোর একটু ডিফিকাল্ট টার্ম বা ডিফিকাল্ট ভ্যারিয়েশন এখানে ইউজ করা হয়। তো আমরা যদি দেখতে যাই, প্রথমে বলা আছে if the ages of one or more persons are given, an equation to be formed with the given information. For example, a man is 24 years older than his daughter. In 2 years, his age will be twice the age of his daughter. What is the present age of the daughter? এখানে কি করা হয়েছে, এখানে আমাদের ধরে নেওয়ার একটা স্কোপ আছে যে আমাদের মেয়ের বয়সটা হচ্ছে এক্স বছর। সো সেই লোকের বয়স কত, সেই লোকের বয়স হচ্ছে 24। সো মেয়ের বয়স হচ্ছে এক্স, ছেলের বাবার বয়স এক্স প্লাস 24। ইন 2 years হিজ এজ উইল বি টুয়াইস দি এজ অফ হিজ ডটার। সো 2 বছর পর তার এজ কত হবে, তার এজ হবে আরো 2 যোগ হবে, অ্যান্ড হিজ এজ উইল বি টুয়াইস দি এজ অফ হিজ ডটার। এখন 2 বছর পর তার মেয়ের বয়স কত হবে, তার মেয়ের বয়স হবে x+2। এখন বলছে যে এই যে 2 বছর পর বাবার বয়স, সেই বয়সটা মেয়ের বয়সের দ্বিগুণ হয়ে যাবে তখন। এই ইকুয়েশনটা সলভ করলেই আমরা এখানে বাবা মেয়ের বয়স বের করে ফেলতে পারবো। তো এরকম ওয়েতে ইকুয়েশন ফর্ম করে করে আমাদের বোঝা লাগবে যে ইকুয়েশন গুলো অ্যাকচুয়ালি কেমনে ফর্ম হইলো, ঠিক আছে? লাইক এই জায়গায় আমি কি বললাম, যে আমার মেয়ের বয়স হচ্ছে, আমি মেয়ের বয়স ধরে নিয়েছিলাম এক্স, ওকে, বাবার বয়স তাহলে x+2। 2 বছর পর দুইজনের বয়সে 2 বছর করে বাড়ছে। এখন এই যে 2 বছর পর তার বয়সটা হইলো, এই বয়সটা 2 বছর পরে এই যে মেয়ের বয়সের দ্বিগুণের সমান। এইভাবে ইকুয়েশনটা আসছে। এই ইকুয়েশনটা সলভ করলে আমরা ম্যাথের এক্স এর সলিউশনটা পেয়ে যাবো। এই ইকুয়েশনটা ফর্ম করে আমাদের এই এইচএস এর প্রবলেমে শেখা লাগবে কোন ওয়েতে আমরা বেটার ওয়েতে ইকুয়েশনটা সলভ করতে পারি, ফর্ম করতে পারি, কারণ সলিউশন এটা সবাই পারবে। এখন আমরা যদি কিছু কোশ্চেন সলভ করতে যাই, হারুন ইজ 3 times অ্যাজ ওল্ড অ্যাজ তামিম। হারুন তামিমের থেকে ইজ 3 times অ্যাজ ওল্ড অ্যাজ তামিম, হারুন তামিমের বয়সের 3 গুণ। সো হারুন ইকুয়ালস টু, আমরা তামিমের বয়স ধরে নিলাম যে তামিমের বয়স যদি এক্স হয়, হারুনের বয়স হবে 3x। ইন 8 years হি উইল বি টোয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ তামিম। হারুন 3 বছর পরে, হারুনের 3 বছর পরে এজ কত হবে, সরি 8 বছর পর, ইন 8 years 8 বছর পরে এজ হবে এত, তামিমের 8 বছর পর এজ কত হবে এত। হি উইল বি টোয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ তামিম, তার মানে 3 বছর 8 বছর পরে হারুনের যে এজটা হইলো, এই যে এত, এটা ইকুয়ালস টু টোয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ তামিম, টাইমের দ্বিগুণ। এখন এই কোশ্চেন যদি আমরা সলভ করতে যাই, সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো এক্স ইকুয়ালস টু প্লাস, তাই না? হ্যাঁ, এক্স ইকুয়ালস টু, এক্স ইকুয়ালস টু আমাদের 8। হুম, 16 - 8, ওকে, হ্যাঁ। সো এক্স ইকুয়ালস টু 8। এখন কি কোশ্চেন বলছে, হাউ ওল্ড ওয়াজ হারুন 3 years ago। হারুনের এজ বর্তমানে হচ্ছে 3x। সো 3 years ago হবে 3x -
3। এখন এজ কত? 8। সো 3 গুণ করলে মানে এখন হচ্ছে এক্স ইকুয়ালস টু 8, সো এখন এজ হচ্ছে 3x। সো 3 ইন্টু 8 24 মাইনাস 3 ইকুয়ালস টু 21। সো হারুনের 3 বছর আগে এজ ছিল 21। যদি আরেকটা কোশ্চেন দেখি, আ উইমেন অফ 30 years old when her daughter was born। যখন তার মেয়ে জন্ম নেয় তখন উইমেনটার বয়স ছিল 30। তার মানে যখন ডটারের বয়স, ডটার হচ্ছে 0, উইমেন তখন 30। Her age is now 6 years more than 3 times her daughter's age। এখন মেয়ের বয়স কত? এখন ধরলাম এখন মেয়ের বয়স হচ্ছে এক্স বছর। ওকে, এখন যদি মেয়ের বয়স এক্স বছর হয়, তাহলে মায়ের বয়স কত হবে? মায়ের বয়স 30 + x হবে, তাই না? এখন এই যে 30 + x, হার এজ ইজ নাও 6 years মোর দেন 3 টাইমস হার ডটার এজ। তার মানে তার মেয়ের বয়স যে এক্স, এটাকে যদি আমরা 3 গুণ করি, 3 গুণ করার পর যদি 6 দিয়ে যোগ করি, তাহলে যে বয়সটা পাবো সেই বয়সটা তার বর্তমান বয়সের সমান। এই যে তার বর্তমান বয়স 30 + x, এটা কিভাবে পাইলাম? মেয়ে এবং মায়ের বয়সের মধ্যে ডিফারেন্স কত? মেয়ে যখন হয় তখন তো মেয়ের বয়স 0, মায়ের বয়স তখন কত? 30। তার মানে তাদের এজের ডিফারেন্স 30। তার মানে মেয়ের বয়স যদি এক্স হয়ে যায়, মানে মেয়ের বয়স ধরলাম 5 বছর হয়ে গেল, ডিফারেন্স তো সবসময় সেম থাকতেছে। সো মায়ের বয়স তখন 35 হয়ে যাবে। তো মেয়ের বয়স যদি এক্স হয়, তাহলে মায়ের বয়স x + 30 হয়ে যাবে। বুঝতে পারছি? এখন এই যে x + 30, এটা হচ্ছে মায়ের বর্তমান বয়স। এবং আমাদের শর্তে বলে দিয়েছে যে মায়ের বর্তমান বয়সটা মেয়ের বয়সের 3 গুণ। এই যে মেয়ের বয়স এক্স, সেটা 3 গুণের থেকেও 6 বেশি। তো এই ইকুয়েশনটা আমাদের মেয়ে এবং মায়ের বয়স বের করে দিবে। এখন এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমরা কি পাচ্ছি? সলভ করতে গেলে আমরা পাচ্ছি 24 ইকুয়ালস টু 2x। সো x ইকুয়ালস টু 12। তার মানে হাউ ওল্ড উইল বি দি ডটার ইন 5 years। মেয়ের বর্তমান বয়সটা আমরা এখন 12। 5 বছর পর কত হবে? 5 বছর পর হবে 17। অ্যান্সার সি, 17। আই হোপ ক্লিয়ার। তোমরা সলভ করো বাকিগুলো। অ্যান্ড অবভিয়াসলি যদি কোনো কোশ্চেন থাকে আমাকে গ্রুপে অর পরের দিন ক্লাসে ইনফর্ম করে দিবা। এখন আমরা তারপরে যদি আরেকটা কোশ্চেন সলভ করতে চাই, এই 1 নম্বর কোশ্চেনটা বেশ বড়, অনেক বেশি লেখা দেখতেছে, সেটাই আমরা একটু সলভ করা ট্রাই করি। The sum of the ages of 100 husband and wife is equal to the sum of the ages of their 5 children. So, sum of the ages of husband and wife, হাজবেন্ডের বয়স এবং ওয়াইফের বয়স তাদের 5টা সন্তানের বয়সের যোগফলের সমান। 20 বছর পরে the sum of the ages of the husband and his wife will be 2/3 the sum of the ages of the child। এখন 20 বছর পর, 20 বছর পার হয়ে গেছে, 20 বছর পর এই 5টা সন্তান প্রত্যেকেরই তো বয়স 20 করে বাড়বে। তাহলে প্রত্যেকের বয়স যদি 20 করে বাড়ে, টোটাল 20 × 5 এত বছর বয়স বাড়বে না? হ্যাঁ, 20 × 5 এত বছর বাড়বে। তার মানে আমাদের 100 বছর বাড়বে টোটাল। এই যে সন্তানদের বয়স যে আছে, আগে ছিল 5s, এখন এটা হয়ে যায় 5s + 100, এটা হচ্ছে 20 বছর পরে। এখন 20 বছর পরে হাজবেন্ড ওয়াইফের বয়স কত হবে? হাজবেন্ডের বয়স 20 বছর বাড়ছে, ওয়াইফের বয়স 20 বছর বাড়ছে। তার মানে তাদের টোটাল বয়স 40 বছর বাড়ছে। ওকে, 40 বছর বাড়ছে। সো আমরা আগে একটা ইকুয়েশন পাইছিলাম, হাজবেন্ড প্লাস ওয়াইফ ইকুয়ালস টু 5s। এখন একটা ইকুয়েশন পাচ্ছি, সেটা হচ্ছে এই হাজবেন্ড এবং ওয়াইফের বয়সের সাথে আরো 40 যোগ হয়েছে, সনের বয়সের সাথে আরো 100 যোগ হয়েছে। বাট এটা কি সমান বলছে ওরা? না, ওরা সমান বলে না। ওরা বলছে ইন 20 years the sum of the ages of the husband and wife will be 2/3 the sum of the ages of children। তার মানে এই যে চিলড্রেনের বয়সটা পাইছে না, 5s + 100, এইটার 2/3, এটাই ইকুয়ালস টু হাজবেন্ড এবং ওয়াইফের এজ। এখন এটা থেকে আমাদের কি বলছে? যে ইফ দি এজেস অফ দ্য হাজবেন্ড এন্ড ওয়াইফ আর ইকুয়াল, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য হাজবেন্ড? এখন এই জায়গায় আমরা আগে এই যে হাজবেন্ড এবং ওয়াইফের এজ ইকুয়ালস টু 5s পাইছি না, মানে 5টা সন্তানের যোগফল। সো আমরা আগে এটাই যে বসায় দেবো। সো আমরা যদি এটাই বসায় দেই, এই যে 5s দুই সাইড থেকে, আচ্ছা সরি সরি সরি, 5s কাটাটি যাচ্ছে না, কজ এই যে 2/3 আছে। সো আমরা ইকুয়েশনটা কি পাচ্ছি? এই যে 5s
এই থ্রিটাকে এই সাইডে নিয়ে আসি, 5s + 40 গুণন 3 ইকুয়ালস টু 2 গুণন 5s + 100। এটা যদি এখন আমরা সলভ করতে যাই, এস কি আসবে? এটাকে আমাদের আসবে 15s + 120 ইকুয়ালস টু 10s + 200। এটা এই সাইডে নিয়ে আসলে ওইটা ওই সাইডে নিয়ে গেলে 5s = 80। সো এই 5s = কি? 5s = হচ্ছে হাজবেন্ড প্লাস ওয়াইফের এজ, রাইট? সো হাজবেন্ড এবং ওয়াইফের এজ হচ্ছে 80 বছর। এরপর লাইনে কি বলছে? ইফ দি এজেস অফ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ আর ইকুয়াল, তাদের বয়স ইকুয়াল, তাহলে হাজবেন্ডের বয়স কত হবে? 40, ওয়াইফের বয়স হবে 40। আমাদের রাইট আনসার হবে অপশন বি, 40। আই থিঙ্ক ক্লিয়ার। সো আমার মনে হয় না যে এজ প্রবলেম থেকে আর কিছু সলভ পাওয়া লাগবে, বিকজ যে কয়েকটা সলভ করে দিছি এই কয়েকটা যদি প্রপারলি বুঝতে পারো, তাহলে এই জায়গা থেকে যে ধরনের কোশ্চেন আসে তোমরা বেশিরভাগই সলভ করতে পারবা সামহাও। আর এরপরে যদি কোনো ধরনের কোশ্চেন হয় অবভিয়াসলি আমাকে আস্ক করবা। এন্ড এরপর আসতেছে আমাদের ওই এইচএস এর বেসিক ম্যাথ গেল। এখন আসতেছে রেশিও অফ এইচএস। ঠিক আছে, বয়সের রেশিও দেওয়া থাকবে, সেগুলা কিভাবে সলভ করা লাগবে। সো এইটাও সেম জিনিসই, ঠিক আছে। এরাও আমরা ওই যেরকম মাত্র যে ইকুয়েশন বের করলাম ওরকম ইকুয়েশন বের করে করে করা লাগবে। সো আমরা যদি একটা সলভ করি এখান থেকে, দি প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি আর ইন দি রেশিও অফ 6 and 4। তো আমরা ধরে নেবো যে ওদের বয়স হচ্ছে 6x এবং 4x। দুইটাকে হচ্ছে এক্স দিয়ে গুণ দিয়েছি, যদি ভাগ দেই 6x ভাগ 4x, তাহলে এক্স এক্স কাটাকাটি যাবে, 6:4 রেশিও চলে আসবে। তো আমরা এটা ধরতে পারবো 5 years ago their ages were in the ratio of 5:3। তো 5 বছর আগে তাদের এজ 5 কম ছিল আরো, ডিভাইডেড বাই 4x এর থেকেও 5 কম ছিল। এন্ড এই যে 5 বছর আগে তাদের বয়সটা ছিল 6x - 5 এবং 4x - 5, মানে এখন তো বয়স হচ্ছে 6x, 5 বছর আগে ছিল 6x - 5, এখন এস 4x বিয়ের। তো 5 বছর আগে বিয়ের বয়স ছিল 4x - 5। এই দুইটার যে ইকুয়েশনটা সেটা ছিল 5/3। এখন এই জায়গা থেকে আমরা এক্স সলভ করলেই এক্স এর ভ্যালু পেয়ে যাব, এন্ড এক্স এর ভ্যালু এই জায়গায় বসায় দিলেই আমরা এ এবং বি এর বয়স পেয়ে যাব। ওকে, সেই ইকুয়েশনটা তোমরা সলভ করে নিও। লাইক এই যে এটা ক্রস গুণ যাবে, এক্স এক্স বাদ যাবে নি, যে শেষে দেখা যাবে 2-3টা এক্স বেঁচে থাকতেছে, এন্ড ওইটা থেকে এক্স এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো। সো আমি এইচএস থেকে আর কোনো ধরনের কোশ্চেন করে দিচ্ছি না। এন্ড আমি যেটা বলছিলাম যে তোমরা এই এই বইটা থেকে সলভ করো না, লাইক এই এসিএস এর কোন বুক থেকে সলভ করো না। এই বইটা অনেক কঠিন কঠিন কোশ্চেন দেওয়া আছে। তোমরা মেন্টরস এর কোশ্চেন ব্যাংক থেকে করবা, মেন্টরস এর কোশ্চেন ব্যাংকে ইজি ইজি কোশ্চেন গুলো দেওয়া আছে, সেই ইজি ইজি কোশ্চেন গুলো সলভ করবা। যেগুলা দেখবে একটু ডিফিকাল্ট টাইপের ওগুলো স্কিপ, কারণ ডিফিকাল্ট কোশ্চেন ইয়েতে আসবে না, খুব প্যাটার্ন কোশ্চেন টোশ্চেন এনএসইউ তে আসবে না। ওকে, এখন আসতেছে আমাদের পার্সেন্টেজের প্রবলেম। ওকে, সো এখন আসতেছে আমাদের পার্সেন্টেজের প্রবলেম। সো পার্সেন্টেজ কি অ্যাকচুয়ালি? কোন একটার কত পার্সেন্ট আছে, লাইক 100 এর 10% মানে হচ্ছে 100 এর 10% ইকুয়ালস টু হচ্ছে 10। ওকে, পার্সেন্টেজ অ্যাকচুয়ালি ভাগ করা। ওকে, লাইক আমরা যদি আজকে একটু এই থিওরিটা পড়তে যাই, পার্সেন্টেজ ইজ এ নাম্বার অর রেশিও expressed as a fraction of 100. In other words, the word percent means part per 100। মানে ফর এক্সাম্পল ধরো একটা পাই আছে, ঠিক আছে, ওই যে খাওয়া হয় যে, সরি, পুডিং দেওয়া আছে। তো সেই পুডিংটাকে তুমি 100টা ভাগ করলে, 100টা টুকরা করলা। 100টা টুকরা করার পরে তুমি যদি 2টা টুকরা কেটে খেয়ে ফেলো, ওখান থেকে 2টা টুকরা নিয়ে খেয়ে ফেলো, তখন আমি বলতে পারবো তুমি 2% অফ দ্য পুডিং খেয়ে ফেলছো। পুডিং এর 2% তুমি খেয়ে ফেলছো। 5টা টুকরা নিলে পুডিং এর 5% তুমি খেয়ে ফেলছো। তার মানে 100 ভাগের মধ্যে থেকে তুমি কতটুকু নিছো সেইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আর কি। লাইক 100 ভাগের মধ্যে তুমি যত ভাগ খাইছো সেটাই হচ্ছে পার্সেন্ট, বা 100 ভাগের মধ্যে তুমি যত নিছো সেটাই পার্সেন্ট। তো এই যে 100-র মধ্যে কত, এটাতে এক্সপ্রেস করাটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পার্সেন্টেজ। ওকে, সো আমরা যদি কিছু প্রবলেম সলভ করতে যাই,
এদিকে যে if we want to measure x% of a number y we can simply multiply y by x, এগুলা আমরা জানি, ঠিক আছে, এগুলা বেসিক জিনিসপত্র আমরা জানি। এতে পার্সেন্ট ইনক্রিজ হয় কিভাবে, ডিক্রিজ হয় কিভাবে, এটা আমরা কোশ্চেন সলভ করার সময় দেখবো। এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখা লাগবে যে এই জিনিসগুলোকে আমরা কিভাবে পার্সেন্টে এক্সপ্রেস করতে পারি। 1/2 কে আমরা 50%, 1/3 কে 33.33%, 4/3 কে আমরা 133.33%, 2/3 কে আমরা 66.67%, 5/3 কে আমরা 166.67%, 1/5 কে আমরা 20%, 1/4 কে 25%, 1/10 কে 10%, 3/4 কে 25%, 3/5 কে 60%, 2/5 কে 40%, এইভাবে এক্সপ্রেস করতে পারি। এই জিনিসটা আমরা মনে রাখবো, ঠিক আছে। এখন যদি আমরা কোশ্চেন সলভ করতে চাই, সবার আগে 1 নম্বর কোশ্চেন, মিস্টার এক্স spends 72% of his income on food। আমরা ধরে নেব যে মিস্টার এক্স এর ইনকাম 100, 100 হইলে সে 72% খাবারে ইনভেস্ট করে। তার মানে সে 72 টাকা খাবারে ইনভেস্ট করে, 20 টাকা সে জামা কাপড়ে ইনভেস্ট করে, এবং 5 টাকা সে গিফটসে ইনভেস্ট করে। সো টোটাল সে কত টাকা খরচ করে? টোটাল সে খরচ করে 97 টাকা। তাহলে তার কাছে অবশিষ্ট টাকা টাকা থাকে কত? 3 টাকা। অ্যান্ড দি রিমেইনিং টাকা এত অন লটারি টিকিটস। তার মানে এই যে 3 টাকাটা থাকে, এটা অ্যাকচুয়ালি 3 টাকা না, লাইক আমরা এই যে ধরে নিয়েছিলাম 100, এটা অ্যাকচুয়ালি 100 না, 100x। তার কাছে 100x টাকা ছিল। এই 100x টাকা, 100x টাকা ছিল, তার মধ্যে সে 72x টাকা, 20x টাকা, 5x টাকা, টোটাল 97x টাকা খরচ করে, এবং 3x টাকা তার বেঁচে থাকে। এবং এই যে বেঁচে থাকা টাকা 3x টাকা, এই 3x টাকা দিয়ে সে 330, এই 3x টাকা অ্যাকচুয়ালি 330 টাকা। তার মানে এক্স টাকা ইকুয়ালস টু কত? এক্স টাকা ইকুয়ালস হচ্ছে 110 টাকা। তাহলে হোয়াট ইজ হিজ ইনকাম ইন থাউজেন্ডস? ইনকাম কত? 100x না? তার মানে দুই সাইডে 100 দিয়ে গুণ দিয়ে দেবো, 100 দিয়ে গুণ দিয়ে দিলে 11,000 টাকা। তার মানে তার ইনকাম হচ্ছে 11,000 টাকা। বলছে ইনকাম ইন থাউজেন্ডস 11। বুঝতে পারছি কিভাবে সলভ করছি? আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। হোয়াট ইজ 10% অফ ওয়াই বাই থ্রি ইফ 2y/3 ইজ 10% অফ 600? সো 2y/3 ইকুয়ালস টু 600 এর 10% বলে দিছে। কারণ 10% মানে কি? 10% মানে 10/100, তাই না? তো আমরা লিখি যে এত এর 10/100। এখন তাহলে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করতে পারি, তাহলে থাকে 60। তার মানে 2y/3 ইকুয়ালস টু 60। 3টাকে এই সাইডে দিয়ে দিলাম, 2টাকে এই সাইডে নিয়ে আসলাম, থ্রি, থ্রি, ওয়াই ইকুয়ালস টু আমাদের 90 চলে আসলো। ওয়াই ইকুয়ালস টু আমরা পাইছি 90। এখন ওয়াই ইকুয়ালস যদি 90 হয়, y/3 ইকুয়ালস টু কত? y/3 ইকুয়ালস টু 30। এখন বলছো হোয়াট ইজ দি 10% অফ y/3? তার মানে 30 এর 10% কত? 30 এর 10% একটা শূন্য বাদ যাবে, সো 3। অ্যান্সার হবে 3। আমরা যদি নিচের থেকে আরো কোশ্চেন সলভ করি, এই জায়গায় আমরা ফর এক্সাম্পল 4 নম্বর কোশ্চেনটা যদি সলভ করতে, আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা যদি সলভ করতে চাই, the CEO of ACS Group increases the salary of an employee from এত টাকা to এত টাকা, by what percent must he decrease his salary to return to the original amount? ওকে, সো যখনই দেখবা এরকম কোশ্চেন থাকতেছে, যে কোশ্চেনটাতে একটা অ্যামাউন্ট থেকে বাড়ানো হয়েছে, দেন ওই অ্যামাউন্ট থেকে আবার ব্যাক চলে আসা হবে, তখন এই যে আমরা কি বলে যে জিনিসগুলো হচ্ছে তোমার এই এই হিসাবটা করা যে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি হইলো, ঠিক আছে, এই হিসাবটা আমাদের অলওয়েজ, আমাদের সবসময় হিসাবটা হবে বেস যত, মানে যত থেকে আমরা যততে আসছি। এটাকে আমরা শুরুতে তো 36,000 থেকে 38 করা হয়েছিল, কিন্তু যখন আমরা কমাচ্ছি যে হোয়াট পার্সেন্ট মাস্ট বি ডিক্রিজ, মাস্ট বি ডিক্রিজ ইজ স্যালারি টু রিটার্ন দ্য অরিজিনাল। অরিজিনাল আসার জন্য তো আমাদের 48 থেকে কমে আসা লাগবে, তাই না? 48, যখনই আমরা 48 থেকে কমে 36-এ আসবো, তখন আমাদের বেস হয়ে যাবে 48, তার মানে 48টা থাকবে নিচে। এখন এই 48 থেকে আমাদের 36 বাদ, মানে উপরে থাকবে ডিফারেন্স। উপরে ডাজেন্ট ম্যাটার মানে কে আগে কে পড়ে, কারণ উপরে আমাদের মাইনাস প্লাস মাইনাস এর কনসেপ্ট আসবে না, ঠিক আছে না?
এতে প্লাস মাইনাসের কনসেপ্ট আসবে যদি আমরা প্ল্যান করি যে আচ্ছা আমার নিচে হচ্ছে আমরা আমরা কি জানি যে আমি যদি স্যালারি যদি বাড়াইতাম, বাড়াইলে আমি 36,000 থেকে বাড়াইছি, সেই 36,000 নিচে থাকলো, উপরে আমার যত করছি তততে, তাহলে এই যে 48,000 থেকে আমি 36,000 বাদ দেবো। ঠিক আছে, 48 থেকে আমি 36 বাদ দিচ্ছি, যত করা হয়েছে সেটা থেকে যত ছিল এটা বাদ দিছি। আমি যদি সেম ফর্মুলা ইউজ করতে যাই, তাহলে এই জায়গায় কি আসবে, যেহেতু আমি কমাচ্ছি, যখন কমাচ্ছি তখন সেম ফর্মুলা ইউজ করতে গেলে নিচে 48,000 যদি থাকে, উপরে তাহলে আমার কি থাকবে, যে আমি 48 থেকে 36 আইছি, সো আমি 36টা আগে লিখবো, 36,000 মাইনাস 48,000, তাহলে এর একটা নেগেটিভ সাইন চলে আসবে না? এই নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করতেছে যে আমাদের ডিক্রিজ করা হয়েছে। ওকে, এই নেগেটিভ সাইনটা কি কি ইন্ডিকেট করতেছে, যে আমরা স্যালারিটা ডিক্রিজ করছে। এখন যখন আমাদের বলে দিচ্ছে যে কত পার্সেন্ট ডিক্রিজ করা লাগবে, তখন উপরে আমাদের প্লাস মাইনাসের হিসাব রাখার দরকার নেই, উপরে আমাদের আমরা সবসময় একটা অ্যাবসলিউট ভ্যালু নেব, আমরা জোড় সংখ্যা আমাদের এক্সাক্ট ডিফারেন্স কত ওইটা নেব, কার থেকে কে মাইনাস করলো এটা আমাদের দেখার বিষয় না। সো ডিফারেন্সটা এই জায়গায় অ্যাকচুয়ালি কত, ডিফারেন্সটা হচ্ছে 12,000, 12,000 ভাগ 48,000, এই তিনটা শূন্য কাটা, তিনটা শূন্য কাটা, 12 1, নিচে থাকবো কত থাকে 4, গুণন 100%, 100-কে 4 দিয়ে ভাগ দিলে কত হয় 25, তার মানে আমাদের 25% ডিক্রিজ করা লাগবে। তার মানে ইনক্রিজ ডিক্রিজ এগুলোর ম্যাথের ক্ষেত্রে আমরা যত থেকে অন্য কোনো নাম্বারে যাচ্ছি, ফর এক্সাম্পল এই জায়গায় আমাদের যখন ইনক্রিজ করা হয়েছিল তখন কিন্তু 36 থেকে 48-এ যাওয়া হয়েছিল। যদি কোশ্চেনে বলতো যে কত পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে, তাহলে নিচে থাকতো 36, উপরে তাদের ডিফারেন্সটা। কিন্তু যখন বলছে ডিক্রিজ করা হয়েছে, লাইক 48 থেকে ডিক্রিজ করা হয়েছে, তখন কত থেকে আমরা আসলে ডিক্রিজ করছি 48, 48 এখানে আমাদের বেস, 48 নিচে থাকবে, উপরে থাকবে ডিফারেন্সটা। বুঝতে পারছি? তারপরে যদি আমরা আরো কোশ্চেন দেখতে যাই, পার্সেন্ট চেঞ্জ, এই যে ইনক্রিজ ডিক্রিজ যেটা আমরা করলাম, এই যে ওল্ড ভ্যালু নিচে আর উপরে ডিফারেন্স, অ্যামাউন্ট অফ চেঞ্জ। দেন সিকোয়েন্সিয়াল চেঞ্জেস, সিকোয়েন্সিয়াল চেঞ্জ এটা কেমন, এটা টানা কয়েকবার হচ্ছে আহ, করা হয় আর কি, চেঞ্জ করা হয়। ফর এক্সাম্পল, if the population of a town was এত in এত 70 and 16,000 in 80, what was the percent decline in the town's population? সেটা তো ইজি, এটা তো আমরা যেটা হচ্ছে বেস ছিল, সেই বেসটা থাকবে নিচে এন্ড উপরে থাকবে হচ্ছে আমাদের চেঞ্জটা, সো এটা আমাদের অসুবিধা নেই। বাট আমরা যে কোশ্চেনটা আমি দেখাতে যাচ্ছি, যে এই যে সিকোয়েন্সিয়াল, লাইক একটার পর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, the price of sugar in year 1994 increased by 10% from that in 1994। আচ্ছা, এটা 1993 হবে এখানে, এখানে 1990 1993 হবে। তো কি বলছে কোশ্চেন আমাদের, কোশ্চেন আমাদের বলছে, কোশ্চেন আমাদের বলছে যে সুগারের প্রাইস 93 সাল থেকে 10% বেড়ে গেছে 94 সালে এসে, এবং 95 সালে এসে ওই যে 94 সালে যত ছিল তার থেকে 5% বেড়ে গেছে। সো ইন 1995, এই 95 সালে হোয়াট ওয়াজ দ্য ইনক্রিজ ইন প্রাইস উইথ রেসপেক্ট টু দ্যাট অফ 1993, 1993 এর সাপেক্ষে কত বাড়ছে। ওকে, এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমাদের ধরে নেওয়া লাগবে, আমরা ধরে নেব যে এই যে 1993-তে আমাদের প্রোডাক্টের প্রাইস ছিল, ধরে নেব আমরা 100। ওকে, এখন 100 যদি হয় 1993-তে, আমাদের 1994-এ 10% বাড়ছে, তাহলে 1994-এ 110 হয়ে গেছে, 100 10% 110। এবং 1995-এ এই 94 সালের 5% বাড়ছে, এখন কিন্তু 100 থেকে 5% বাড়ে নাই, এখন 110 থেকে 5% বাড়ছে, মানে 110 এর 5%। একটা শূন্য কাটা, এতে 2 1, এই জায়গায় আমাদের 5.5, তার মানে 95 সালে এসে আমাদের প্রাইস হয়ে যাচ্ছে 115.5
5। ওকে, এখন ওই যে আগের নিয়ম, আমরা কত সাল থেকে কত সালে গেছি, 93 থেকে 95। সো 93 সালের প্রাইসটা থাকবে নিচে, উপরে থাকবে ডিফারেন্সটা। ডিফারেন্স কত? 15.5 গুণন 100%। তো এই জায়গায় 100 কাটা, 100 কাটা, আমাদের বাড়ছে কত পার্সেন্ট? 15.5%। তো আমাদের এখানে একটা অ্যান্সার, অ্যাকুরেট অ্যান্সার দেওয়া নাই। তো আমাদের রাইট অ্যান্সার হবে ই, 4-এর ই। 4-এর সি, 4-এর সি তো হবে না। ওয়েট, 4 4 4, প্রাইস 100 টাকা, 110 টাকা হয়েছে। প্রাইস অফ সুগার ইন, আচ্ছা 5% কমছে। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ডিক্রিজ বাই 5%, মানে 5% কমে গেছিল ওই বছর। তো আমাদের 105 থেকে 5% কমবে। সো মানে 110 থেকে 5% কমবে। 110-এর 5% কত বের করছিলাম আমরা? 110-এর 5% ছিল আমাদের আহ কত, 5.5, তাই না? সো 110 থেকে 5.5 বাদ দিলে কত হয়? 104.5। সো আমাদের তখন 93 সালে ছিল 100, 94 সালে হয়েছে, 95 সালে হয়েছে 104। আমাদের ডিফারেন্স হবে 104.5 মাইনাস 100 গুণন 100%। এই 100 কাটা যাবে, উপরে থাকবে 4.5%। আমাদের 4.5% বাড়ছে। আই হোপ জিনিসটা ক্লিয়ার। সো পার্সেন্টেজের ক্ষেত্রে এরকম খুব বেশি ডিফিকাল্ট ম্যাথ নাই, বেশ মোটামুটি ইজি। পার্সেন্টেজ, ডিফারেন্স, এগুলাও বেশ ইজি। তোমরা সলভ করার সময় যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো আমাকে জাস্ট নোটিফাই করে দিও। অ্যান্ড অবভিয়াসলি এই কোয়ান্ট বুক থেকে সলভ করো না। কোয়ান্ট বুকটা খুব একটা বেশি হেল্পফুল না এনএসইউ এর জন্য। এটা যেটা বললাম যে এটা থিওরির জন্য অনেক ভালো, থিওরি গুলো অনেক সুন্দর করে এক্সপ্লেন করো, অনেক ভেঙে ভেঙে এক্সপ্লেন করো, তোমরা থিওরি পার্ট গুলো দেখতে পারো। বাট প্র্যাকটিসের জন্য তোমরা মেন্টরস এর কোশ্চেন ব্যাংক সলভ করবে। ওকে, এই কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং আছে, এটা একটু আমরা সলভ করি। ইফ দ্য প্রাইস অফ দ্য অনিয়ন গোস আপ বাই 25%, by how much should uses be reduced in order to keep the total expense for onion as before? So আমরা ধরে নেব যে 100 টাকার, 100 টাকায় আমরা 1 কেজি পেঁয়াজ পাইতাম। ওকে, আমাদের কোশ্চেন মানে বলছে যে 25% বাড়ছে পেঁয়াজের দাম। এখন আমাদের পেঁয়াজের ইউজ কমানো লাগবে, মানে আমার বাজেট 100 টাকাই, বাট দাম 25% বেড়ে গেছে। এখন আমার ইউজ করা কমানো লাগবে যেন আমি 100 টাকার মধ্যেই মাস চালাইতে পারি। তো আমার 100 টাকায় আমি 1 কেজি পেঁয়াজ পাই, মানে আগে পাইতাম। এখন এটার দাম হয়ে গেছে 125 টাকা। 125 টাকায় 1 কেজি পাই, কিন্তু আমার ইউজ করা লাগবে 100 টাকাই। তো আমি 1 কেজি কিনতে পারবো না, আমার 1 কেজি থেকে কম কেনা লাগবে। সো 125 টাকায় পাই 1 কেজি, 1 টাকায় পাই 1/125 কেজি। অতএব 100 টাকায় পাই এত। তো 100 টাকায় আমি কত পাচ্ছি? এই জায়গায় আমি 25 ভাগ দিলে উপরে থাকতেছে 4, নিচে থাকতেছে 5। সো 4/5 অংশ আমি পাচ্ছি। ওকে, সো মানে এত কেজি আমি পাচ্ছি। এটা হচ্ছে আমার নতুন ইউজেস। এখন ইউজেস তো আমি কমাই দিছি, তাই না? সো কতটুকু কমাইছি এবং এটা কিসের সাপেক্ষে কমাইছি? এই যে শুরুতে যেটা ছিল, শুরুতে যত ছিল, শুরুতে ছিল 1 কেজি, এই 1-এর সাপেক্ষে আমি কমাইছি। কত কমাইছি? এই যে 1 - 4/5, ওই যে ডিফারেন্সটা তখন যে বললাম যে নিচে যত থেকে আমরা যাচ্ছি আর উপরে ডিফারেন্সটা গুণন 100%। তো উপরে আমাদের কত আসবে? উপরে আসবে আমাদের 1/5, নিচে 1 দিয়ে ভাগ দিলে 1ই, গুণন 100%। তার মানে আমাদের 20% হয়, ভাগ দিলে এই জায়গায় দেখবো 20% পাবো। তো আমাদের 20% ইউজেস কমানো লাগবে পেঁয়াজের, যেন আমাদের দাম আমরা সেম খরচ হয়, বাট পেঁয়াজের ইউজেস 20% কমে যাবে। যদি প্রাইস 25% বাড়ে, ইউজেস 20% কমানো লাগবে, তাহলে আমাদের সেম টাকা খরচ হবে। এরপর আমাদের আজকের লাস্ট টপিক, যেটা নিয়ে এখন আমরা ডিসকাশন করবো, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। ওকে, প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে আমাদের কিছু টার্ম চলে আসে। প্রফিট কি? লাভ। লস কি? ক্ষতি। এক্ষেত্রে চলে আসছে আমাদের প্রথমে কস্ট প্রাইস। এটা হচ্ছে আমরা যত দাম দিয়ে জিনিসটা কিনছিলাম, সেলিং প্রাইস, যত দাম দিয়ে আমরা জিনিসটা সেল করতেছি। মার্কড প্রাইস,
যে দামটা ওই প্রোডাক্টটা আমি সেল করার জন্য ওই ইয়ের উপরে, ওই প্রোডাক্টের উপরে একটা প্রাইস লিখে রাখছে, ওটা হচ্ছে আমার মার্ক প্রাইস। এখন মার্ক প্রাইসটা সেলিং প্রাইস হইতেও পারে, নাও হইতে পারে। অনেক সময় মার্ক প্রাইসের উপরে আমরা ডিসকাউন্ট দেই, তখন সেলিং প্রাইসটা কমে যায়। এই জন্য সেলিং প্রাইসটা হচ্ছে দিন শেষে আমি যত টাকায় বিক্রি করতেছি, আর মার্ক প্রাইসটা হচ্ছে আমার যত প্ল্যান ছিল যেটা আমি ওই প্রোডাক্টের উপর লিখে রাখছি সেটা। এখন আমাদের প্রফিট লস বললামই। আর প্রফিট কি? প্রফিট হচ্ছে সেলিং প্রাইসটা বেশি, কস্ট কম। সো সেলিং প্রাইস থেকে কস্টিং বাদ দিলে আমরা প্রফিট পাবো। আর লস হয় কখন? যখন কস্ট বেশি হয়, সেলিং প্রাইস কম হয়, তখন আমরা কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দিলে লস পেয়ে যাবো। অ্যান্ড প্রফিট লস আমরা যেটাই হিসাব করি না কেন, মানে পার্সেন্টেজ, যে প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ, এই প্রফিট লসে এটা আসলে পার্সেন্টেজ নেই, অনেকটা কাজ করা লাগে আর কি। তো এই যে প্রফিটের পার্সেন্টেজ, লসের পার্সেন্টেজ যদি আমরা বের করতে চাই, সব আমাদের হিসাব করা লাগবে কস্ট প্রাইসের সাপেক্ষে। কারণ নিচে আমাদের কস্ট আসবে কেন? কারণ কস্টটাই হচ্ছে আমাদের শুরু, কস্ট থেকে আমরা পরে সেল করতেছি। সো কস্ট থেকে আমরা প্রফিট, এবং কস্ট থেকে আমরা লসের পার্সেন্টেজটা হিসাব করবো। উপরে যেরকম ওই যে বেস থেকে আমরা হিসাব করতেছিলাম ওইরকম। আমাদের এখন যে একটা কোশ্চেন সলভ করতে যাই, প্রথম কোশ্চেনটাই, আ সার্টেন রেডিও কস্ট এ শপকিপার টাকা 64। তার মানে সে 64 টাকা দিয়ে কিনছে, তার কেনা প্রাইস হচ্ছে 64। অ্যাট হোয়াট প্রাইস মাস্ট হি সেল ইফ হি ইজ টু মেক আ প্রফিট অফ 20% অন দি সেলিং প্রাইস? তার মানে এই যে 64 টাকা, 64 টাকা দিয়ে সে কিনছে, সে চাচ্ছে সে সেল করলে যেন 20% প্রফিট হয়। ঠিক আছে? তার মানে এটা কিন্তু ইজি, যে এই জিনিসটার 20%, এই জিনিসটার 20% তার প্রফিট হওয়া লাগবে। লাইক 64 এর 20%, 64 এর 20%, 20 ভাগ 100, 1/5। সো 5 দিয়ে ভাগ দিলে এদিকে 1, এদিকে 1/4, এদিকে 2.8, 12.8 টাকা। 12.8 টাকা সে প্রফিট করবে। তাহলে টোটাল তার সেলিং প্রাইসটা কত হবে? কত টাকায় সেল করলে সে অ্যাকচুয়ালি সে এই 12.8 টাকা প্রফিট করতে হবে? বলছে যে সে 20% সেল করার জন্য কত টাকায় বিক্রি করা লাগবে। তো এই 20% প্রফিট হওয়া মানে হচ্ছে 12.8 টাকা প্রফিট হওয়া। আর 12.8 টাকা প্রফিট হইলে তার কস্ট প্রাইস এবং এই প্রফিট যোগ করলে আমরা সেলিং প্রাইস পেয়ে যাব। তো এই জায়গায় 8, এই জায়গায় 6, এই জায়গায় 7, তার মানে 76.80 টাকায় আমাদের প্রোডাক্টটা সেল করতে হবে। তাহলে আমরা টোটাল 20% প্রফিট করতে হবে। এখন আমরা এই কোশ্চেনটা দিতে যাই। এ হোলসেলার বট এত আইবিএ এমবিএ অ্যাডমিশন গাইড বুকস ফর টাকা 20। সে 20 টাকা দিয়ে, মানে প্রত্যেকটা বইয়ের দাম 20 টাকা, টোটাল এতগুলা বই কিনছে। ওকে, দি হোলসেলার সোল্ড 50% অফ দি বুকস ফর টাকা এত, অ্যান্ড দি রেস্ট ফর টাকা এত। হোয়াট ওয়াজ দি হোলসেলার্স এভারেজ প্রফিট পার বুক? এটা এখন আমরা দুইটা হইতে বের করতে পারি। একটা হচ্ছে পুরাটার হিসাব করা। পুরাটা হিসাব কেমন? এই যে টোটাল বই ছিল 2100, তার মানে অর্ধেক অর্ধেক করলে 1050, 1050। সে 1050টা বিক্রি করছে 35 টাকায়। সে আর বাকি 1050টা বিক্রি করছে 18 টাকায়। সো তার ওই জায়গা থেকে প্রফিট এবং এই জায়গা থেকে লস হচ্ছে, মানে টোটাল এই জায়গায় একটা অ্যামাউন্ট পাবো যে কত টাকায় সে সেল করছে, এই জায়গায় একটা অ্যামাউন্ট পাবো কত টাকায় সেল করছে। দুইটা যোগ করে দিলে টোটাল 2100টা কত টাকায় সেল করছে সেটা পাবো। আর আমরা যেহেতু 20 টাকা করে কিনছে, সো 2100-র সাথে 20 গুণ দিলে সে কত টাকা দিয়ে কিনছে সেটা পেয়ে যাবো। তো তখন ওই যে কেনা প্রাইস মানে কস্ট প্রাইস থেকে ওই কি বলে যে উপরের প্রাইস, মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, যদি আমরা এই জায়গায় ইকুয়েশন করি, মানে হিসাব করি, আমরা কত এভারেজ প্রফিট পার বুক কত হয়েছে সেটা পেয়ে যাব, মানে পার্সেন্টেজটা পেয়ে যাবো অ্যাকচুয়ালি, যে কত পার্সেন্ট করে সে প্রফিট করছে। বাট এতে কিন্তু আমাদের পার্সেন্ট টার্সেন্ট কিছু চাই নাই। তো এটাকে আমরা ইজি ওয়েতে সলভ করতে, আমরা পার্সেন্ট বের করে করতে পারবো। আমরা পার্সেন্ট বের করলাম যে ঠিক আছে, প্রত্যেক বইয়ে 10% প্রফিট করতে ধরলাম, তাহলে 100 টাকায় প্রফিট করতেছে 10 টাকা, 20 টাকায় প্রফিট করতেছে কত টাকা? 20 টাকায় প্রফিট করতেছে আমাদের 4 টাকা, তাই না? ও সরি, 20 টাকায় প্রফিট করতেছে আমাদের 2 টাকা, 20 টাকায় করতেছে 2 টাকা। এইভাবে আমরা বের করতে পারবো। কিন্তু যেহেতু এই জায়গায় আমাদের কোনো পার্সেন্টেজ বের করতে বলে নাই, তো আমরা আরেকটা কাজ যেটা করতে পারি, আমাদের অর্ধেক অর্ধেক যেহেতু বিক্রি করছে, অর্ধেক বিক্রি করছে 35, অর্ধেক বিক্রি করছে 18 টাকায়। তো আমরা একটা কাজ করতে পারি যে একটা বইয়ে সে অ্যাকচুয়ালি কত, মানে দুইটা বই নেবো আমরা।
একটা প্রফিট করছে, একটা লস করছে। প্রফিট কত করছে? প্রফিট করছে 15 টাকা। লস কত হয়েছে? লস দিছে 2 টাকা। যেহেতু 50% 50% করছে, যদি এমন হইতো যে 25% এবং আমাদের 75%, তখন আমরা এটাকে 3 দিয়ে গুণ করে দিতাম, যেহেতু এটা 3 গুণ। ঠিক আছে, বাট যেহেতু এই যে 50-50, আমরা দুইটাকে 1 দিয়ে গুণ দিয়ে দেবো। ওকে, লাইক 50%, যে 50 টাকা একটাতে প্রফিট করছে, আর একটাতে 20 টাকা, 2 টাকা লস করছে। তো তার টোটাল প্রফিট কত হয়েছে একটা বইয়ের পিছনে? 13 টাকা। এটা কিন্তু একটা বইয়ের পিছনে না, এটা দুইটা বইয়ের পিছনে হয়েছে ওর প্রফিট 13 টাকা। সো 2 দিয়ে ভাগ দিলে 6.5। এটা হচ্ছে ওর একটা বইয়ের পিছনে, মানে 13 কেন দুইটা বইয়ের পিছনে? কারণ আমরা একটা বইয়ে লস গেছে, একটা বইয়ে প্রফিট হয়েছে। দুইটার দাম যখন আমরা যোগ করছি, তখন কি পাইছি? দুইটার দাম হচ্ছে 40 টাকা, তাই না? আর দুইটা বইও সেল করছে কততে? দুইটা বই সেল করছে 35 যোগ 18, কত হয়? 53 টাকা। তার মানে দুইটা বই এসে প্রফিট করছে কত টাকা? 13 টাকা। তার মানে একটা বই প্রফিট করছে, 2 দিয়ে ভাগ দিলে 6.5। অ্যান্সার হবে 6-এর A। আই থিঙ্ক ক্লিয়ার। এটা থেকে আরেকটা বড় একটা কোশ্চেন সলভ করতে চাই। এগুলো বড় কোশ্চেন দেখতে একটু ডিফিকাল্ট লাগে, বাট বড় কোশ্চেনে অনেক সময় দেখা যাচ্ছে ইজি আসে। যদিও এনএসইউ তে এরকম বড় কোশ্চেন ইজিলি আসে না, বাট তোমাদেরকে সলভ করে দিয়ে রাখি যেন তোমাদের এগুলো সলভ না করা লাগে এবং বুঝেও যাও অ্যাকচুয়ালি কেমন সলভ করা লাগে। A manufacturer makes 800 articles at a cost of 1.5 rupees per article. He fixes the selling price such that if only 600 articles are sold, he would make a profit by 30%. আমরা আগে এইটুকু নিয়ে কাজ করি, পরে অংশ আমরা পরে যাই। বলছে 800টা আর্টিকেল সে বানায়, এবং 800টা আর্টিকেল বানানোর জন্য তার 1.5 টাকা করে লাগে পার আর্টিকেলের পিছনে। সো আমরা এখন বের করবো যে তার টোটাল কত টাকা লাগে। সো 800 ইন্টু 1.5, 0 0। আচ্ছা ওয়েট, যেহেতু 800 টাকা নিচে দিই, 1.5, 800, 0 0, 5টা 40, 4 আর 8 12, দশমিক এক করার পরে সো টোটাল 1200 টাকা লাগে তার এই 800টা আর্টিকেল প্রিপেয়ার করতে। এখন বলছে সে 30% প্রফিট করবে, তার খরচের 30% প্রফিট করবে। সো তার খরচ হচ্ছে 1200 টাকা। সো এর 30% কত হয়? 0.63। তাহলে 360 টাকা সে প্রফিট করবে। 360 টাকা প্রফিট করা মানে হচ্ছে সে সেল করতেছে 1560 টাকা। এই 1560 টাকা সে কি সেল করতেছে? এই 800টা আর্টিকেল সেল করতেছে না। কি বলছে? সে যদি 600টা আর্টিকেল সেল করে, ঠিক আছে, সে যদি 600টা আর্টিকেল সেল করে তাহলে সে 30% প্রফিট করবে। তার মানে এই যে 1560 টাকা, এটা কিন্তু 800টা আর্টিকেলের সেলিং প্রাইস না, এটা 600টা আর্টিকেলের সেলিং প্রাইস। এখন বলছে হাউএভার হি সোল্ড 620 আর্টিকেলস এট দিস প্রাইস। সে 600টার জায়গায় 650টা সেল করছে। সো 600টার প্রাইস যদি হয় 1560 টাকা, একটার প্রাইস হবে 1560 ভাগ 600, তাহলে 620টা হবে গুণন 620। এখন যদি আমরা এই জায়গায় 600, এই শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য, এই জায়গায় 1560 ছিল, তো শূন্য শূন্য কাটা, 6 আছে, 6 যদি আমরা এই জায়গায় 2টা ভাগ দিই, এখানে 3 থাকবে, এখানে 31, এখানে 1 দিয়ে যাবে, এখানে আমার 5 and 2, 52। সো 52 এবং 31, সো আমার কত আসে এই জায়গায়? 52, 0, 3 দুগুণে 6, 3 5 15, সো এই জায়গায় 2, এই জায়গায় 5 and 6, সো 11 1, এই যে 16, তার মানে 1612 টাকা। এটাকে হচ্ছে 620টা সেল করছে। ফাইন্ড হিজ অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্ট অফ দি টোটাল আউটলে অ্যাজিউমিং দ্যাট দি আনসোল্ড আর্টিকেলস আর ইউজলেস। তাহলে বাকি যে আর্টিকেল গুলা ছিল আনসোল্ড যেগুলা, ওগুলা ইউজলেস, ওগুলার আর কোনো কাজ নাই, ঠিক আছে না? তাহলে আমি জাস্ট এই যে 1612 টাকায় বিক্রি করতে পারছি। এখন আমার খরচ হয়েছিল কত টোটাল? আমার কিন্তু এই যে 620টা বানাইতে কত খরচ হয়েছিল এটা দেখা যাবে না, কারণ আমি অলরেডি 800টা বানাই ফেলছি এবং ওই বাকিগুলা ইউজলেস হয়ে গেছে। সো আমার কিন্তু টোটাল খরচ হয়েছিল অ্যাকচুয়ালি 1200 টাকা। ঠিক আছে, এটা আমার বেস প্রাইস। অ্যান্ড হচ্ছে আমার টোটাল প্রফিট টোটাল রেভিনিউ হয়েছে কত? আমি টোটাল সেল করছি কত টাকায়? 1612 টাকা আমি সেল করতে পারছি, বাকিগুলো সেল করতে পারি নাই। সো আমার টোটাল ডিফারেন্সটা কত হচ্ছে, লাইক প্রফিটটা কত হচ্ছে? টোটাল প্রফিটটা হচ্ছে এখান থেকে 1200 বাদ দিলে
412। এখন এটাকে আমার বলছে পার্সেন্টেজ বের করতে, 100% গুণ দিতে লাগবে। এই 100 নিচের দুইটা শূন্য কাটা যাচ্ছে, এখন যদি 12 দিয়ে আমরা ভাগ দিই, 412 12 দিয়ে ভাগ দেবো, তো আমার যে যাবে 3 বার। সো 3 এই যে 36, এই জায়গায় থাকতেছে আমার 552, 52 এর মধ্যে যাচ্ছে আমার 4 বার। সো আমার এই জায়গায় দেখছি 34 পয়েন্ট সামথিং সামথিং আসবে, আর এই জায়গায় 38 আছে, 37 আছে, 36 আছে, 35 আছে। সো 34 দিয়ে একটাই আছে, সো এটাই হবে আমার রাইট অ্যান্সার। যদি এখানে থাকতো নান অফ দিস, তখন কিন্তু আমার দশমিকটা বের করে করে দেখা লাগতো যে অ্যাকচুয়ালি কত। অথবা যদি 34 দিয়ে দুইটা থাকতো, তখন আমার দশমিকটা বের করে দেখা লাগতো। কিন্তু যেহেতু 34 দিয়ে একটা আছে এবং নান অফ দিস লেখা নাই, সো আমার যেহেতু 34 আসছে, একটা অপশনই আছে যেটা 34 এর সাথে যায়। সেগুলো তোমরা বাকিগুলো সলভ করতে থাকো। আমি এখান থেকে আরেকটা সলভ করতেছি। An item was sold at 6% profit. If the cost was 4% less and the selling price was টাকা 40 more, then the trader would have made a profit of 12.5 টাকা. What was the cost of the item? এখন এই কোশ্চেন গুলাতে এটা দেখতেছো অনেকগুলো লেয়ারিং, কিন্তু এত লেয়ারিং কোশ্চেন কখনোই এই এনএসইউ তে আসবে না। তো এত লেয়ারিং কোশ্চেন যখনই দেখবা, তখনই স্কিপ করে ফেলবা প্র্যাকটিস করার সময়। ওকে, ইভেন মেন্টরস কোশ্চেন ব্যাংকেও দেখবা কিছু বেশি কঠিন কঠিন কোশ্চেন দেওয়া আছে, ওগুলো স্কিপ করে ফেলবা। এই টাইপের কোশ্চেন সলভ করার দরকার নেই, বাট তাও আমি সলভ করে দিচ্ছি তোমাদের অ্যাকচুয়ালি চিন্তা কর এটা আরো ক্যাপাবিলিটি বাড়ার জন্য। সো বলছে অ্যান আইটেম অফ সোল্ড এট 6% প্রফিট। আমি ধরলাম আইটেমটার প্রাইস হচ্ছে 100x টাকা, 6%-এ সেল হয়েছে, তার মানে সেল হয়েছে 106x টাকায়। ইফ দি কস্ট অফ 4% লেস, 100 টাকা আমার কস্ট ছিল, সো যদি 4% লেস হইতো তাহলে আমার তখন কস্ট হইতো 106 টাকা। অ্যান্ড দি সেলিং প্রাইস অস টাকা 40 মোর, সেলিং প্রাইসটা যদি আরো 40 টাকা বেশি হইতো, লাইক এটার সাথে আরো 40 যোগ করে দিলাম, দেন দি ট্রেডার উড হ্যাভ মেড আ প্রফিট অফ 12.5%। এখন এটা আমার প্রফিট হইতো। এখন এই কোশ্চেন যদি তুমি দেখতে যাও, আমাদের বেস প্রাইসটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমাদের বলে এসেছে যদি 4% কম হতো, তার মানে এখন আমাদের বেস প্রাইসটা 96x টাকা। এই টাকা থেকে, এটা আমাদের কস্ট প্রাইস, এটা থেকে আমরা সেল করছি এই টাকায় 106x প্লাস 40 টাকায়। বুঝছো? সো আমাদের তখন প্রফিট হবে 106x প্লাস 40 মাইনাস এই যে কস্ট প্রাইস, এবং এইটা ইকুয়ালস টু আমাদের 12%। মানে 12% বলতে 12/100 আর কি, 12/100। এখন যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে উপরে আমাদের এই জায়গায় থাকবে হচ্ছে, এটা কাটাকাটি যাবে, 106 থেকে 96 বাদ দিলে আমাদের থাকতেছে 4 এবং 6 10x। সো 10x প্লাস 40 ইকুয়ালস টু 12.5 ডিভাইডেড বাই 100। ওকে, এখন এটা যদি আমরা ওই সাইডে দিয়ে দিই এবং 100কে যদি এই সাইডে এনে আসি, তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমরা পাবো 110 × 100, সো 1000x প্লাস 4000 ইকুয়ালস টু 12.5 গুণন 96x। এখন এটা আমাদের ম্যানুয়ালি হিসাব করে বের করা লাগবে যে অ্যাকচুয়ালি এটা কত হয়। কিংবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা দুই সাইডকে 12.5 দিয়ে ভাগ দিতে পারি। 12.5 দিয়ে ভাগ দিলে অ্যাকচুয়ালি আমরা কি পাবো, 12.5 দিয়ে যদি এই সাইডে ভাগ দেই, তাহলে 12.5 এখানে কাটা যাচ্ছে, এখানে 12.5 দিয়ে যদি ভাগ দেই, 12.5 100কে ভাগ দিলে আমরা অ্যাকচুয়ালি কত পাই, মানে 100কে কত দিয়ে ভাগ দিলে আমরা 12.5 পাই। আমরা দেখি 100কে 5 দিয়ে ভাগ দিলে, বা 4 দিয়ে ভাগ দিলে আমরা 25 পাই। এখন 25 এর অর্ধেকই 12.5 না? হ্যাঁ, তাই তো। তাহলে আমরা যদি 100কে 8 দিয়ে ভাগ দিই, 100কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, তাহলে কি পাবো,
100কে 8 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা 12.5 পাবো। 12.5, তার মানে এই 1000কে যদি আমরা 12.5 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো 800। তাহলে আমরা পাবো, সরি, তাহলে আমরা পাবো 80। 1000কে 12.5 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 80। এবং এই যে 4000কে ভাগ দিলে কত পাবো? 4000কে ভাগ দিলে পাবো 4 × 80। তার মানে কত? তার মানে হচ্ছে 0 এবং 4 × 8 = 32, তাহলে 320। এখন যদি এটা আমরা সলভ করতে যাই, যে 96x আছে, আমরা 80x-টাকে ওই সাইডে দিয়ে দিলাম, তাহলে আমরা কি পাবো? 16x = 320। x কি হবে? x হবে 20। পেয়ে গেছি আমরা অ্যান্সার। এক্স, এই যে 20 পাইলাম, যে এটা কি আমাদের, এটা আমাদের কি ছিল, কোন কোশ্চেনটা যেন, এই যে 7 নম্বর কোশ্চেনটা, হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দি আইটেম। কস্ট আমাদের কত ছিল? 100x। এক্স কত? 20। 100 গুণ দিলে কত? 2000। সো আমাদের এই আইটেমটার কস্ট প্রাইস ছিল 2000 টাকা। আই হোপ ক্লিয়ার হয়েছে। তো এই প্রফিট লস থেকে আই থিঙ্ক এইটুকু এনাফ হবার কথা। বাকি যা আছে এগুলা ইউজ করেই অ্যান্সার করতে পারার কথা তোমাদের। এগুলা টাইপের কোশ্চেন অনেক আসে এমসিকিউতে। একটা সলভ করে দিই। এ ম্যান মেড এ লস অফ 15% অন হিজ কস্ট বাই সেলিং আ বুক ফর 300 টাকা। এটা 300 টাকায় সেল করার জন্য 15% লস হয়েছে। ওকে, তাহলে আমরা এটাকে এভাবে ধরতে পারি যে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, সে সেল করছে, 100 টাকা কস্ট প্রাইস হলে সে সেল করছে 85 টাকায়। তার মানে 85 টাকায় সেল করলে কস্ট হয়েছে 100 টাকা। 1 টাকায় সেল করলে 100 ভাগ 85 টাকা। এখন এই 300 টাকায় সেল করছে, ঠিক আছে, 300 টাকায় সেল করে 50% লস হয়েছে। আমরা এখন 300 টাকায় সেল করলে তার কত লস হয়েছে। এখন যদি আমরা কাটারি করি, 5 দিয়ে যদি এখানে কাটারি করি, এখন উপরে থাকবে 20, এখানে 5 দিয়ে কাটারি করলে এই জায়গায় থাকতেছে 1, এই জায়গায় 37, আমাদের 0.006/17। এটা আমরা কি পাইলাম? 6000/17। এটা পাইলাম আমরা হচ্ছে আহ এই বইটার, বা মানে ম্যাট সেলিং এ বুক, সেই ম্যানটা যে বইটা সেল করছে, সেই বইটার কস্ট প্রাইস কত, বানাইতে তার কত খরচ হয়েছিল, সেটা হচ্ছে এই যে 600/17। What should be his selling price in টাকা if he wants to make a profit of 20% on cost? So cost পাইছে, এখন 20%, এইটার 20%, বা আমরা একটা কাজ করতে পারি যে যদি 20% প্রফিট করতে চায়, তার মানে তার সেল করা লাগবে 120%-এ। মানে কেউ যদি 100 টাকার একটা প্রোডাক্টে 20 টাকা লাভ করতে চায়, তার সেল কত করা লাগবে? 120 টাকায়। তো এটাকে আমরা ডিরেক্টলি এইভাবে ধরে নেব যে 6000/17 ইন্টু 120%। 20% লাভ করতে চাইলে তার এই যে 120%, মানে 120/100, এত টাকায় তার অ্যাকচুয়ালি সেল করা লাগবে। সেটা এখন যদি আমরা হিসাব নিকাশ করি, যে কাটাকাটি যাবে, সেই জায়গায় আমরা হিসাব নিকাশ করলে প্রাইসটা কত সেটা পেয়ে যাবো, and ওইটা আমাদের অ্যান্সার হবে। ওকে, 3 নম্বর কোশ্চেন একটু আমরা সলভ করি। আ টিভি অ্যান্ড এ কম্পিউটার হ্যাভ দ্য সেম প্রাইস। টিভি এবং কম্পিউটার প্রাইস সেম। If the price of the TV goes up by 20% and that of the computer goes down by 10%, how much more will it cost to buy 4 TVs and 4 computers? কত পার্সেন্ট খরচ আরো বেশি হবে? টিভি এবং কম্পিউটারের প্রাইস সেম। ওকে, তাহলে আমরা ধরবো টিভির প্রাইস 10x, কম্পিউটারের প্রাইস 10x।
অথবা আমরা 100x ধরতে পারি। 100x ধরাটা অনেক সময় ইজি হয়, অনেক সময় একটু ডিফিকাল্ট হয়। যাক আমরা 100x এ ধরলাম, দুইটা প্রাইসই 100x। এখন if the price of the টিভি goes up by 20%, টিভির প্রাইস 20% বেড়ে গেছে, তার মানে 120x হয়ে গেছে। 100x এর 20% হচ্ছে 20x, সো বাস টোটাল হয়েছে হচ্ছে 120x। So goes up by 20% and that of the computer goes down by 10%. Computer price হয়ে গেছে 90x. How much more will it cost to buy 4 TVs and 4 computers? আগে 4 TVs and 4 কম্পিউটার কিনতে গেলে আমার 800x খরচ হইতো। লাইক 4টা টিভি 400x, 4টা কম্পিউটার 400x। এখন কত খরচ হচ্ছে? এখন হচ্ছে এই জায়গায় 480x, আর এই জায়গায় 4 360x। দুইটা যোগ করলে কত হচ্ছে আমার? দুইটা যোগ করলে হচ্ছে আহ 900। এই জায়গায় হচ্ছে আমার আসতেছে 6 এবং 8 যোগ করলে 4 1 and 3 এর মধ্যে, সো 840। সো আমার 840x খরচ হচ্ছে। তো আমার বেস প্রাইস ছিল কত? আমার আগে কস্ট প্রাইস ছিল কত? 400, আগে যেটা 800 আগে যেটা ছিল, এবং উপরে হচ্ছে ডিফারেন্সটা, উপরে ডিফারেন্স কত? 40। এক্স এক্স কাটাকাটি যাবে, সো আমি আর লিখি নাই। সো এত গুণন 10%, এত টাকা হচ্ছে বেড়ে গেছে। সো 100 কাটাকাটি যাচ্ছে, 100 কাটাকাটি যাচ্ছে, উপরে 40 8 এই যে 5 কাটাকাটি করলে তোমার 5% বেশি খরচ হচ্ছে। ওকে, সো আমাদের প্রফিট লস থেকে এইটুকুই। আই হোপ যে তোমাদের এই কয়েকটা প্রবলেম সলভ করলে আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। সো ম্যাথ আজকে এইটুকুই। আর তোমাদের লাস্ট যেদিন ক্লাসটা মিস গেছে ওইটার মেকআপ ক্লাস আমি কালকে রেকর্ড করে ইউটিউবে আপ দিয়ে রাখবো। অ্যান্ড তোমাদের রাইটিং ক্লাস যেটা মিস গেছে ওইটা আমি ট্রাই করবো কালকে ওটা নিয়ে নেওয়া, এবং পাশাপাশি কালকের যে শিডিউল ক্লাস আছে সেটাও আমি কালকে ইনশাল্লাহ নিয়ে নেবো। সো কালকের ক্লাসটা একটু লং হবে, অ্যান্ড রাইটিং ক্লাসটাতে অ্যাকচুয়ালি অ্যাটেন্ড থাকাটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাজ ওইটাতে আসলে তোমাদের ডিরেক্ট কি বলে যে তোমার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাইটিংটা বোঝানোর জন্য, আদারওয়াইজ জিনিসটা টাফ হয়ে যাবে। আর সো এটাই। আর এখন ইংলিশ পার্টটুকু ছিল, ইংলিশ পার্টটুকু যদি আমরা একটু করে নেই। ইংলিশের উম, ইংলিশের কি এই পার্টটা আছে? এই পার্টটা হুম, ইংলিশের ক্ষেত্রে কতদিন আমরা প্রোনাউন্স অনেকটুকু পড়েছিলাম, বাট আমাদের প্রোনাউন টোটালটা শেষ হয়েছিল না, অর্ধেকের মতো শেষ হয়েছে, বাকি অর্ধেকটুকু এখন ডিসকাস করবো। সো কমন ইরর্স ইন ইউজিং প্রোনাউন্স। কোর কনসেপ্ট 1, ডিস্টিংগুইশিং বিটুইন সাবজেক্ট এন্ড অবজেক্ট প্রোনাউন্স। আমরা একটু আগে ওই যে আমরা একদম শুরুতে ক্লাসের শুরুতে যে কিছু কোয়েশ্চেন সলভ করছি ওখানে কিন্তু দেখছো যে সাবজেক্ট এবং অবজেক্ট বুঝতে অনেক অসুবিধা হয়। এই জন্য আমি তোমাদেরকে অনেক বেশি ইমফেসিস দিছিলাম যে সাবজেক্টটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওটাতে আমি অনেক বেশি টাইম দিছিলাম। তো এই যে এই জায়গাটাতে প্রবলেম হয় যে অবজেক্ট প্রোনাউন কোনটা সাবজেক্ট কোনটা এটা বুঝতে একটু অসুবিধা হয়। সবসময় মনে রাখবা, হোয়েন দি প্রোনাউন ডাজ দি অ্যাকশন ইউজ এ সাবজেক্ট প্রোনাউন। যখন প্রোনাউন কোনো একটা কাজ করছে তখন সাবজেক্ট প্রোনাউন, যখন প্রোনাউন কোনো কাজ করতেছে না বরং অ্যাকশন রিসিভ করতেছে বা কোনো একটা প্রিপারেশন ফলো করতেছে তখন অবজেক্ট প্রোনাউন। জাওয়াদ ইজ হ্যাভিয়ার দেন, এখানে কি হবে? মি নাকি আই? এখানে অ্যান্সার হবে আই, যেহেতু এদের কম্পারিজনটা জাওয়াদের সাথে এবং জাওয়াদ এখানে অ্যাকশন করতেছে। ঠিক আছে, জাওয়াদ এখানে হেভি, তো জাওয়াদ এখানে সাবজেক্ট আছে, and যখন আমরা সাবজেক্টের সাথে কম্পেয়ার করতেছি তখন আমাদের সাবজেক্টিভ ফর্মটাই আসবে। এখানে ইট মাস্ট বি শি নাকি হার, ইট মাস্ট বি শি নাকি হার, এখানে মাস্ট বি আছে একটা, টু বি ভার্ব। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কোনো সে অ্যাকশন রিসিভ করতেছে না বা সে কোনো প্রিপারেশন ফলো করতেছে না, এবং এখানে সেই কাজটা অ্যাকচুয়ালি করতেছে যে শি ইজ লাইক শি ইজ দি ওয়ান, এরকম একটা সেন্স মেক করতেছে।
ইট মাস্ট বি, আমাদের ইউজুয়ালি মনে হতে পারে হার, অ্যাকচুয়ালি হবে ইট মাস্ট বি শি, কজ টু বি ভার্ব এখানে, যার কারণে সাবজেক্ট ফর্মটা ইউজ করা লাগবে। দেন ইট ওয়াজ দে নাকি দেম হু টোল্ড আস, ইট ওয়াজ দে হু টোল্ড আস, এখানে এই দেটাই কাজ করতেছে, এখানে তারা কাজ করতেছে। আস দেখো এটা কিন্তু আবার কি বলে অবজেক্ট হয়েছে, কারণ আমরা রিসিভ করতেছি আর দে কাজ করতেছে। এরপর আসতেছে কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস এক্সারসাইজ টু হার নাকি সি, এই জায়গায় আবার হার হবে, কেন হার হবে, কারণ হারটা এখানে অবজেক্টিভ ফর্মে আছে। এরপর আসতেছে মুশফিক স্যাট বিটুইন সাজিদ অ্যান্ড আই নাকি মি, এখানে আবার মি হবে, কেন, এই যে বিটুইন একটা প্রিপোজিশন আসছে। অথবা আমরা আরেকটা হইতে দেখতে পারি, এখানে মুশফিক বসছে, মুশফিক বসছে, মুশফিক কাজ করছে, সাজিদ এখানে কোনো কাজ করে নাই, তার মানে সাজিদ এখানে অবজেক্ট। এন্ড এই থেকে এন্ডটা যে আসছে, এন্ড কি করতেছে, সাজিদ এবং আই আমাদের দুইজন আমরা সেম টাইপের, আমাদের দুইজনকে এক করতেছে। এখানে সাজিদ কি হিসেবে ইউজ হয়েছে, অবজেক্ট হিসেবে, তাহলে এদিকে আই হবে নাকি মি হবে, মি হবে, কেন, কারণ মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এরপর হচ্ছে হি আন্ডারস্ট্যান্ডস হার বেটার দেন হিম নাকি হি, এই জায়গায় দুইটাই ইউজ হইতে পারে, কারণ এটাও কনটেক্সটের উপর ডিপেন্ড করবে, কারণ এই জায়গায় আন্ডারস্ট্যান্ড, হি আন্ডারস্ট্যান্ড হার বেটার দেন হিম নাকি হি, এই জায়গায় ডিপেন্ড করবে। যদি এরকম হয় যে সে তাকে অন্য কোনো একজনের থেকে বেশি ভালো বোঝে, মানে আমি তোমাকেও বুঝি, আমি ফর এক্সাম্পল ইরামকেও বুঝি, আমি সালমানকেও বুঝি, এখন আমি ইরামকে সালমানের থেকে বেটার বুঝি, যখন এই দুইজনকে আমি বুঝি বাট একজনকে বেটার বুঝি আর একজনকে একটু কম বুঝি, তখন এই জায়গায় আসবে আই আন্ডারস্ট্যান্ড হার বেটার দেন হিম। ওকে, কিন্তু যখন বলা হবে যে ইরামকে সালমানও বোঝে, ইরামকে আমিও বুঝি, বাট আমি সালমানের থেকে বেটার ইরামকে বুঝি, তখন এই জায়গায় চলে আসবে হি, হি আন্ডারস্ট্যান্ডস হার বেটার দেন হি। কারণ এই যে কম্পারিজনটা অ্যাকচুয়ালি কার সাথে হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। যখন আমি বলতেছি যে ইরামকে আহ এবং সালমানকে দুইজনে আমি বুঝি বাট ইরামকে আমি বেটার বুঝি, তখন কম্পারিজনটা চলে আসতেছে এর সাথে এর, এদের দুইজনের কম্পারিজন, যার কারণে অবজেক্টিভ অবজেক্টিভ। আর যখন আমরা দুইজনেই ইরামকে বুঝি বাট আমি ইরামকে বেটার বুঝি, তখন এই যে হি আছে, হি এর সাথে কম্পারিজনটা এখানে চলে আসছে, সাবজেক্টের সাথে কম্পেয়ার করা হচ্ছে, দ্যাটস এখানে হি অথবা হিম আসতেছে। আই হোপ জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তো প্রোনাউন রেফারিং টু থিংস, অনেক সময় প্রোনাউন বিভিন্ন জিনিসকে রেফার করে, এন্ড সেক্ষেত্রে ইট, ইটস, দে, দেম ডাইরেক্টলি ইউজ হয়। এন্ড কিছু এক্সাম্পল দেওয়া আছে যে while the tomato is botanically a fruit, they are considered a vegetable for culinary purposes, এখানে যখন এই জিনিসটা সিঙ্গুলার ইউজ হয়েছে যে টমেটো ইজ ইজ বোটানিক্যালি আ ফ্রুট, তুমি যে দে হইতে পারবে না, এখানে ইট হওয়া লাগবে। ওকে, কারণ এখানে টমেটো ইজ সিঙ্গুলার, সো ইট মাস্ট বি ইউজ ইনস্টেড অফ দে। দিস error is common when people assume the plural form based on context, but the actual noun remains singular. আবার একটা বলেছে while tomatoes are botanically fruits, it is considered a vegetable, এইটা আবার ভুল আছে, এখানে হবে while tomatoes are, কারণ এখানে আমাদের প্লুরাল ইউজ করা হয়েছে। প্রোনাউন্স রেফারিং টু পিপল, সেক্ষেত্রে হি, শি, হিম, হার, দে, দেম এগুলো ইউজ হয়। আর জেন্ডার নিউট্রালের ক্ষেত্রে হি অর শি ইনস্টেড অফ দে ইন ফর্মাল রাইটিং, মানে দুইটাই লেখা আর কি, মানে যে দেমের বদলে হি অর শি এইটা পুরোটুকু লেখা। আফটার ড্যাশ মেডিকেল এডুকেশন অ্যান্ড আ ব্রিফ জেনারেল প্র্যাকটিস, জেমিসন সার্ভড ইন দি পিস কর্পস ফর 2 years, এখানে কি হবে, আফটার ওয়ান্স মেডিকেল এডুকেশন, হার মেডিকেল এডুকেশন, দেয়ার মেডিকেল এডুকেশন, দেয়ার মেডিকেল এডুকেশন, এটা হার হবে, কারণ পরে বলা হয়েছে জেমিসন সার্ভ, তো জেমিসন কেন বলা হচ্ছে, সেখানে হার হবে। দেন জেন্ডার জেন্ডার নিউট্রাল প্রোনাউন্স নিয়ে কথা বলা হয়েছে, তো এগুলা দেখে নিও। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ইউজ উইথ ইনডিফিনিট প্রোনাউন্স, এই জায়গায় ইস অফ দিস বয়েজ প্লে ক্রিকেট ওয়েলস, যখনই বলেছি ইস মানে প্রত্যেক, প্রতি যোগ এক, প্রত্যেক ছেলে ক্রিকেট ভালো খেলে, তো এই জায়গায় ইস তো এখানে সিঙ্গুলার, এখানে বয়েজ টয়েস যাই থাকুক এটা ম্যাটার করে না, ইজ তো সিঙ্গুলার, সো ইজ আমাদের কানেক্ট করবে ভার্বকে, সেখানে প্লের জায়গায় প্লেস হবে, সিঙ্গুলার আসবে। দেন প্রোনাউন কনসিস্টেন্সি ওয়ান, ইউ, উই, ওয়ান যদি থাকে শুরুতে, সেটা অনই থাকবে, হিম থাকলে হিম সেলফ, ওয়ান থাকলে অন সেলফ, সো আওয়ার থাকলে আওয়ার সেলফ, এরকমই, সরি,
ওয়ান থাকলে ওয়ান এবং হিমসেলফ অথবা হারসেলফ হবে, আওয়ার থাকলে আওয়ার সেলফ, ইওর থাকলে ইওর সেলফ। কেমন এটা? ওয়ান শুড অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, এটা হবে না, হবে ওয়ান শুড অলওয়েজ ওয়াশ ওয়ানস হ্যান্ড বিফোর ইটিং। ঠিক আছে, ওয়ান থাকলে ওয়ানই। আবার উই শুড অল মেক অ্যান এফোর্ট টু ইমপ্রুভ ইউর সেলফ, এটা হবে না, উই শুড অল মেক অ্যান এফোর্ট টু ইমপ্রুভ আওয়ার সেলফ। ঠিক আছে, উই থাকলে আওয়ার এখানে হচ্ছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। দেন প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টস, এটা কি? ইন দি IB admission test, one of the most frequently tested pronoun errors involves pronoun antecedent agreement. This concept ensures that a pronoun must clearly refer to a specific noun, the antecedent, and must agree with it in number, gender, and person. Errors often come from long sentences. Okay, so অনেক বড় বড় সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় কি, যে প্রোনাউন ইউজ করা হয়েছে, বাট প্রোনাউনটা কোন নাউনকে অ্যাকচুয়ালি অ্যান্টিসিডেন্ট করতেছে বা কোন নাউনকে অ্যাকচুয়ালি ফলো করতেছে, এটা বোঝা যায় না। ঠিক আছে না? সো এরকম যদি আমাদের ফর এক্সাম্পল সেন্টেন্স কারেকশনে আমাদের তো অপশনে একটাতে দেওয়া আছে যে বোঝা যাচ্ছে না প্রোনাউন কোনটা, আমাদের ওই অপশনটাকে বাদ দিয়ে দেওয়া লাগবে। আমাদের একদম ক্লিয়ারলি সেন্টেন্সে স্টেট করা লাগবে, বোঝা যাওয়া লাগবে যে এই প্রোনাউনটা এই নাউনটাকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, যেমন রায়ান লস্ট হিজ নোটবুক, এখানে হিজ দিয়ে কিন্তু আমরা সিম্পলি বুঝতেছি এখানে হিজ অ্যাকচুয়ালি রায়ানকে মেনশন করতেছে। বাট যদি এই যে অ্যাম্বিগুয়াস, এখানে এই যে ফর এক্সাম্পল ড্যানিয়েল লিবেসকাইন্ড and Frank Gehry are among the most celebrated architects in the world. He is known for using, এখানে হি দিয়ে কাকে বোঝানো হয়েছে? এটা কি বোঝা যাচ্ছে? না, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সো এটা আমাদের যদি অপশনে দেওয়া থাকে, আমাদের অবভিয়াসলি যে অপশন এরকম জাস্ট হি দেওয়া থাকবে ওটা বাদ দেওয়া লাগবে। কিন্তু এই যে অপশন সি তে দেওয়া আছে গেরি ইজ নোন, এটাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে কাকে নিয়ে বলা হচ্ছে, সো এটা আমাদের রাইট আনসার হবে। বুঝছো? আমাদের প্রোনাউন ভার্সেস স্পেসিফিক নাউন, এই আগের জিনিসটার মতো, যে যখনই আমরা কথা বলতেছি আমাদের একদম কোশ্চেন গুলোতে এমন অপশন সিলেক্ট করা লাগবে যেটা স্পেসিফিক্যালি একটা কোনো নাউনকে আইডেন্টিফাই করতেছে। এমন কোনো ধরনের নাউনকে মানে এমন কোনো ধরনের অপশন সিলেক্ট করা যাবে না যে অপশনটাতে বোঝাই যাচ্ছে না কাকে বলা হচ্ছে। যেমন এই যে super pedestrian, a new device called the Copenhagen wheel can be slipped onto any bicycle to improve an electronic boost. With a 350-watt motor and a 48-volt lithium battery, it can produce more than 4 times the energy created by regular pedaling. They can use smartphones to unlock and lock it. এখানে দিয়ে দিয়ে কাকে বোঝানো হচ্ছে? দিয়ে দিয়ে কি মানুষকে বোঝানো হচ্ছে, নাকি দিয়ে দিয়ে ওই যারা হচ্ছে ওই এই পেডেলটা বানাইছে বা বাইসাইকেল বানাইছে তাদের বোঝানো হচ্ছে? বোঝা যাচ্ছে না। তো এই যে আমরা ইউজ করি যে বাইসাইকেল রাইডার্স ক্যান ইউজ, এটা আমাদের অ্যাম্বিগুইটিটা দূর করতেছে, এটা আমাদের বুঝতে সুবিধা করতেছে। দ্যাটস আমাদের রাইট আনসারটা এখানে বি হবে। আমাদের যদি অপশনে দেওয়া থাকে এরকম সেন্টেন্স কারেকশনে, দেন আমরা ওই যে বাইসাইকেল রাইডার্স ক্যান ইউজ এটা সিলেক্ট করবো। আবার এই যে ওয়েন জ্যাক মেড জন হি স্মাইল, এখানে হিটা কে স্মাইল করছে, এখানে কি জ্যাক স্মাইল করছে নাকি জন স্মাইল করছে বুঝতেছে না। তো এটা আমাদের এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি অ্যাম্বিগুয়াস, কোশ্চেনটা আমরা রাইট আনসার হিসেবে নেব না যখন আমাদের ইরো ডিটেকশন আসবে বা সেন্টেন্স কারেকশন আসবে। আবার জ্যানেট ভিজিটেড হার ফ্রেন্ড এভরিডে হোয়াইল শি ওয়াজ অন ভ্যাকেশন, এখানে কে ভ্যাকেশনে ছিল? জ্যানেট ভ্যাকেশনে ছিল নাকি হার ফ্রেন্ড ভ্যাকেশনে ছিল? বোঝা যাচ্ছে না। বাট যখন বলা হয়েছে এই যে কমাটা দেওয়া হয়েছে, while Janet was on vacation she visited her friend every day, এটা বোঝা যাচ্ছে জ্যানেট ভ্যাকেশনে ছিল এবং সে তার ফ্রেন্ডকে রেগুলারলি ভিজিট করতো। বোঝা যাচ্ছে যে এই কোশ্চেন গুলো আমাদের যে জায়গায় বোঝা যাবে না ওগুলো আমাদের বাদ দেওয়া লাগবে, আর যেগুলোতে বোঝা যাচ্ছে ওগুলো আমাদের রাইট আনসার হবে। এখানে সামারি দেওয়া আছে পুরো এই প্রোনাউনটার, সামারি গুলো তোমরা দেখে নিতে পারো। এন্ড দ্যাটস অল ফর টুডে। তোমাদের ম্যাথের আজকে 3টা চ্যাপ্টার শেষ করে দিছি। তোমাদের একটা রিডিং কম্প্রিহেনশন শেষ করছি, তোমাদের 5টা ইরো ডিটেকশন সলভ করছি, 2টা সেন্টেন্স কারেকশন সলভ করছি এবং প্রোনাউনের বাকি যেটুকু ছিল সেগুলো আলোচনা করছি। সো আই থিঙ্ক যে তোমরা এই ক্লাসটা বাসায় প্রপারলি করো, আমি রাত্রের মধ্যে আপলোড দিয়ে দিচ্ছি। অ্যান্ড বেস্ট অফ লাক, আশা করি নেক্সট ক্লাসে তোমরা সবাই থাকবে। আল্লাহ হাফেজ।